খোড়া চুলগুলো পেছনে বেঁধে দাঁড়িয়ে রইল রাফসান ভার্সিটির মূল গেটের সামনে। বাম হাতে সস্তার ঘড়ি, ডান হাতে এক গাদা চামড়ার ফিতে ঝুলানো। মুখে সিগারেট নিয়ে ধোঁয়া ছাড়ছে নাক দিয়ে। সামনে থেকে যাচ্ছে হৃদি। সিগারেটের ধোঁয়া হৃদির মুখের ওপর ছেড়ে রাফসান বলল, এই মেয়ে, এদিকে আয়। জি ভাইয়া, বলুন। বড় ভাইদের দেখলে সালাম দিতে হয়, জানিস না? আসসালামু আলাইকুম ভাই। তোর রূপের রহস্য কি? বুঝলাম না ভাইয়া। তোর বাবা মা কি তোরে দুধ দুসরানো বড় করেছে? এত সুন্দর কেন তুই? জি ভাইয়া। তোর মুখে অন্য কোনো কথা নাই? ভাইয়া, নতুন আসছি এখানে, তাই নার্ভাস লাগছে। কথাটুকু বলেই একটু চুপ হয়ে যায় রিধি। পিছন থেকে নিলয় হো হো করে হেসে উঠে বলে, আহারে মামনি, কচি খোকে ভয় পাচ্ছে। চুপ কর নিলয়। তা তোমার নাম কি? ভাইয়া রিদি। ভাইয়া রিধি, এটা কেমন নাম? না না, আমার নাম ভাইয়া রিদি না, রিদি হাসান। বিবিএ সেকেন্ড সেমিস্টার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ৬,৯১২ রোল নাম্বার। এখান থেকে সোজা ডান দিকে যে ভবনটা আছে ওটা ৩য় ফ্লোরে ৪র্থ নাম্বার রুমেই আমার ক্লাস। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। রিধির লাগামহীন কথায় স্থির হয়ে গেছে রাফসান। চোখের পলক সরছে না। নিলয়ের ধাক্কায় পেছন ফিরে তাকায় রাফসান। হাত নাড়িয়ে বলে, কিরে রাফসান, কি হলো তোর? কথা বল। মেয়েটাকে দেখছিস? চঞ্চল স্পষ্ট হাসি, মুগ্ধ কোমলমতি এলোকেসি, ডাগর ডোগর চোখের চাহনি, হালকা চিকন ঠোঁট নাড়িয়ে কথা বলার ভঙ্গি। আরে দেখে যা, রাফু ক্র্যাশ খাইছে। আমাদের রাফু ক্র্যাশ খাইছে। কে ওরে ধর ভাই, ট্রিট কই। পেছন থেকে ঝাপটে ধরে নিলয়। সুমিত, জয়, তানিম ওদের কোনো রকম ছাড়িয়ে বলল, হারামি, তোরা ভুলে গেছিস, রাফুর জন্য প্রেম নয়, রাফুর প্রেম হজম করার মতো মেয়ের জন্ম হয়নি। তা যাই বলিস রাফু, তুই নিশ্চয়ই ওই মেয়ের উপর ক্রাশ খেয়েছিস, নয়তো এমন করে যেতে দিতি না তাকে। আরে রাফু তো পুরো দিওয়ানা। ডাল মে চাল হে, রাফুর মনে খিচুড়ি পাচ্ছে। তোরা চুপ কর, আপাতত ভালো লাগছে না এসব। তা কি করবি এখন? জানি না, তোরা থাক। বলেই উঠলাম সেখান থেকে। তানিমের হাত থেকে সিগারেট নিয়ে ধোঁয়া ছড়িয়ে দিল উপরে। ক্যাম্পাসের ভেতরে জোড়া জোড়া বসে আছে পাখিরা। কেউ বাদাম খাচ্ছে, কেউ বা নোটবুক খুলে নিয়েছে। বাবার আদরের কন্যা আর নাদান বয়ফ্রেন্ডদের জন্য রান্না করে এনেছে। এইগুলো দেখলে শরীরে আগুন জ্বলে। 24 বসন্ত পেরিয়েছে, কারো অপেক্ষায় আসলো না আজও। রাফুর ভাবনাগুলো মাথায় ঘুরঘুর করছে। সিগারেট শেষে টানটা দিয়ে ফিল্টারটা পায়ের নিচে মুছড়ে ফেলেছে। উপাচার্যের কক্ষে দাঁড়িয়ে আছে রাফসান। চোখে চশমা লাগিয়ে রাফসানের দিকে তাকিয়ে বলল, তোমার নামে রোজ কত অভিযোগ আছে তা তুমি জানো? না স্যার, কে কে অভিযোগ করে তাদের সামনাসামনি করুন। চুপ বেয়াদব, এটা ভার্সিটি, নিজের বাসা মনে করো না। এখানে থাকতে হলে নিয়ম মানতে হবে। সরি স্যার। গেটের সামনে যেন আর আড্ডা দিতে না দেখি। জি স্যার। তোমার ক্লাসের উপস্থিতি নেই কেন? মাথা নিচু করে রাখছে রাফসান। কিছু বলছে না। শফিক হাসান চিৎকার করে ওঠে, কি বলছি শুনুনি কানে? তোমার ক্লাসের উপস্থিতি কম কেন? স্যার, আপনার কাজ আপনি করুন, এটা আমার স্বাধীনতা। বাবার মতো অধিকার ফলাতে আসবেন না। এটা ভার্সিটি। আমার অনুপস্থিতিতে কেন আমার বাবাকে জিজ্ঞেস করেন? অভিভাবক মিটিং ডেকে তাদের জিজ্ঞেস করুন। বলেই গজগজ করে তার রুম থেকে বের হয়ে আসে রাফসান। মোবাইল বের করে তার আম্মুর মোবাইলে ফোন করে। রিসিভ করতেই রাফসান বলল, দেখো মা, তোমার স্বামীকে বেশি বাড়াবাড়ি করতে বারণ করবে। ভার্সিটির উপাচার্য বলে সব সময় নজর রাখবে নাকি? যখন নজরদারি করতে হতো তখন তো হোস্টেলে পাঠিয়ে দিয়েছো। আমি কেমন আছি খোঁজও নাওনি একবারও। এখন আমাকে আমার মতো থাকতে দাও। কেন বাবা, কি হয়েছে তোর? তোমার স্বামীর কাছে জিজ্ঞেস করো কি হয়েছে। আচ্ছা, জিজ্ঞেস করব। ফোন রেখে দেয় রাফসান। জন্ম থেকে আজ 24 বসন্ত মায়ের মমতা, বাবার ভালোবাসা স্পর্শ পাইনি। জন্মের পরেই নাকি আমাকে গুঁড়ো দুধে বড় করেছেন, প্যাম্পার্স পরিয়ে রেখেছেন সব সময়। একটু সময় হয়নি তাদের আমাকে কোলে নেওয়ার। মা মহিলা পরিষদের চেয়ারম্যান বাবা ছিলেন তার কাজে। সারাদিন কান্না করলে কাজের মেয়েটি গালের উপর থাপ্পড় দিয়ে ফিডারটা মুখে ধরিয়ে দিত। মায়ের কাছে খাবার চাওয়ার সময় নেই তার। যখন বুঝতে চেষ্টা করি তখন থেকে আমি হোস্টেলে। আজ বিগড়ে গেছি। তখনও শাসনের কেউ ছিল না, আমি একা।
এক অবহেলিত পাখি। কথাগুলো বিড়বিড় করে বলছে নিজেই, চোখ ভিজে গেছে। আঙুল দিয়ে মুছে ভবন থেকে বেরিয়ে আসে রাফসান। শরীরে আগুন জ্বলছে। কেন এত রাগ হচ্ছে বুঝতে পারছে না সে। হাঁটছে সে, যাকে বসা দেখছে মাথায় ছোট্ট করে থাপ্পড় দিয়ে যাচ্ছে। বড় ভাই দেখে কেউ তার দিকে চোখ তুলেও তাকাচ্ছে না। রাগ কমছে না ওর। পকেট থেকে দুটো সিগারেট বের করে একসাথে আগুন জ্বালায়। চারপাশে জুনিয়ররা রাফসানের দিকে তাকিয়ে আছে। লাল টুকটুকে চোখে সিগারেট টানছে। ভয় পাচ্ছে তারা। একটু দূরে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে সুমন। তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। সামনে একটা মেয়ে কাচুমাচু করছে। নতুন এসেছে ভার্সিটিতে। সুমন বলল মেয়েটাকে। এই মেয়ে নাম কি? জি ভাইয়া, তাসলিমা। কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্ট। বয়ফ্রেন্ড আছে? না ভাইয়া। তাহলে প্রপোজ করো আমাকে। মেয়েটা মাথা নিচু করে রাখছে। সুমন তার বন্ধুরা হো হো করে হাসছে। রাফসান এসে সুমনের থুতনি বরাবর এক ঘুষি মারে। দেয়ালের সাথে এসে ধাক্কা খায় সে। দাঁতে দাঁত কটমটিয়ে রাফসান বলল, ইপটিজিং করছিস সেখানে বসে? তোর সাহস তো কম নয়। বলেই আরো দুটো ঘুষি মারে তার মুখে। ঠোঁট কেটে যায় তার। বন্ধুরা পেছনে ফিরে দৌড়ে পালিয়েছে। সুমন কাতরাচ্ছে। তাসলিমা পাশে দাঁড়িয়ে আছে। অনেক জুনিয়র চারপাশ ঘিরে ধরেছে তাদের। সুমন একটু সুযোগ পেয়েই বলল, ভাই জার্গিং ছিল একটা। এরকম করে র্যাগিং করে? বলে আরো একটা থাপ্পড় দেয় সুমনের গালে। তোকে যেন এই ক্যাম্পাসে আর মেয়েদের র্যাগিং দিতে না দেখি। সুমন বুঝতে পারে না তার দোষ কোথায়। র্যাগিং করা তাদের একটা কাজ। তে রাফসান ভাই ভায়োলেন্স হলো কেন বুঝতে পারে না। এর আগে এই চাইতে বেশি খারাপভাবে র্যাগিং করেছে রাফসান ভাইয়ের সামনেই, তখন কিছু বলেনি। কিন্তু আজ এমন করলো কেন বুঝলো না। মনে মনে প্রতিজ্ঞা করেছে সে রাফসানকে ক্যাম্পাসে নয় বাইরে বসে কিছু করতে হবে। রিধি জুনিয়রদের ভিড়ে দাঁড়িয়ে দেখলো রাফসানের মাস্তানি। নাক ছিটকে চলে যায় সেখান থেকে। হালকা রাগ কমে রাফসানের। বন্ধুদের আড্ডায় এসে আবারও যোগ দেয়। ভালো লাগছে না কিছুই। রিফাত দৌড়ে আসে তাদের আড্ডায়। তানিম ভাই আপনার গার্লফ্রেন্ডের চুলের মুঠি ধরে। কথাটা বলে নিঃশ্বাস ফেলে রিফাত। হাঁপাচ্ছে সে। মনে হচ্ছে এক রাজ্য দৌড়ে এসেছে সে। তানিম দাঁড়িয়ে যায়, বলে, কি হয়েছে শান্তার? কে ওর চুল ধরেছে? মোতালেব। থমকে যায় তানিম। শান্তার কিছু হলে সে বাঁচবে না এমন টাইপের একটা ভাব নিয়ে মাটিতে বসে পড়ে। তানিম, এই মোতালেবকে? কথাটা বলে রাফসান। তানিম বলে, মোতালেব শান্তার মামা হয়, গ্যাংস্টার। তার ছেলের সাথে জোর করে বিয়ে দিতে যাচ্ছে শান্তার। চল তো দেখি তার গ্যাংস্টার মামাকে। হোস্টেল থেকে টেনে হিঁচড়ে বের করছে শান্তাকে। হোস্টেলের ছাত্রীরা সবাই জড়ো হয়েছে এক স্থানে। কেউ সামনে এগোনোর সাহস পাচ্ছে না। রাফসান তানিমকে নিয়ে এখানে পৌঁছানোর আগেই শান্তাকে নিয়ে চলে যায় তারা। তানিম, গাড়ি নিয়ে আয়। কোথায় যাবি রাফু? শান্তার মামার বাড়ি। কি বলিস ভাই? তারা খুব ডেঞ্জারাস। অস্ত্র থাকে তাদের সাথে। তোদের সাথে আমি আছি, চিন্তা করিস না। ওরা তোকে মেরে ফেলবে রাফু। হো হো করে হেসে দেয় রাফু। মুহূর্তেই দাঁতের দাঁত শক্ত করে ফেলে রাফু। কিছু ভাবছে সে। আমার পরিচয়ে তারা তোর পা ধুয়ে তার মেয়েকে তোর সাথে তুলে দিবে তানিম। তানিম থমকে যায়। মাথা ঘুরিয়ে রাফসানকে বলে, খেয়ে তুই? আমি দুরন্ত এক যুবক, টকবকে রক্তের উঠতি সমাজের এক নাগরিক, তোদের মতো সাধারণ কেউ। কিন্তু তুই বলছিস সে তোর পরিচয়ে তারা ভয়ে থরথর করে কাঁপবে। মজা করে বলেছি তানিম, গাড়ি বের কর। আচ্ছা। ক্যাম্পাস থেকে নিজের গাড়িটা নিয়ে আসে তানিম। সাথে সুমিত, নিলয় তাদের গাড়ি নিয়ে আসে। নিলয়, তুই তামিমের সাথে ওঠ, তোরটা আমার কাছে দে। ওকে বস। তানিম ছোবল মেরে নিলয়ের কথায় তুলে নেয়। নিলয়, তুই রাফুকে বস বললি কেন? নিলয় তাকিয়ে আছে রাফসানের দিকে। কি বলবে নিলয়? রাফু বলল, শান্তার কিছু হয়ে যাবে, তাড়াতাড়ি চল। কথা ঘুরিয়ে নেয় রাফসান। শান্তার জন্য পাগল ছেলেটা মুহূর্তে হতাশায় ডুবে দেয়। গাড়ি চলছে। ফাঁকা রাস্তা উল্টো দিকে ধেয়ে আসা বাতাস নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে রাফসানের। বন্ধ নিঃশ্বাসের মুহূর্তে শ্বাসরুদ্ধকর সেই অতীতের কথাই ডুবে যায়। তখন বয়স কেবল 19। ইন্টারমিডিয়েট এক্সাম দেওয়ার পর সমস্ত হল ফাঁকা হয়ে গেছে। রাফসান এসে উঠল হোস্টেলে। একাকিত্ব তাকে ক্রমশ গ্রাস করেছে। বন্ধুদের সাথে প্রায় সিগারেট ধরে, মাঝে মাঝে গাঞ্জা কলিজা পোড়ায়। মদের নেশা মনে হয় তার জন্মগত অভ্যাস। যেভাবে মদ গেলে তা দেখলে চোখে পানি এসে যায়। মধ্যরাতে ল্যাম্পপোস্টের আবছা আলোয় সিগারেট হাতে হাঁটছে রাফু। নিঃশব্দ রাত। দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছে।
আনমনে তাকিয়ে হাঁটছিল। তেমন সময় কোথা থেকে যেন একটা পিস্তল এসে তার পায়ের কাছে পড়ে। ছোবল মেরে পিস্তলটা হাতে নেয় সে। রাফুর শখ জীবনে একবার হলেও পিস্তল চালাবে। পিস্তলে ছেলে মেয়ের সবারই কম বেশি আসক্ত থাকে। রাফুরও তখন সেই আসক্তে ডুবেছিল। পাশের গলিতে তাকাতেই দেখে কিছু লোক একটা লোককে ঘিরে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। তারা বলছিল, ডেভিড, বেশ উড়াল দিয়েছি সে অন্ধকার জগতে। আজ তোকে কে বাঁচাবে এখান থেকে? দেশের অন্যতম গ্যাং ব্ল্যাক ড্রাগনের লিডার। কথাটা বলে হো হো করে হেসে ফেলে আবির। ভাই কিসের কথা বলছেন ওর সাথে? ওর জ্ঞান ব্যবহার করে দিই এখানেই, বলেন শুধু একবার। টকবক যুবক আবিরের পাশে দাঁড়িয়ে কথাটা বলে। রাফু শুনছে তাদের কথা আড়ালে দাঁড়িয়ে। বুঝতে পারে মাটিতে পড়ে থাকা লোকটা সাধারণ কেউ নয়। রাফু হাতটা কাঁপছে থরথর করে। পিস্তলটার দিকে একবার তাকিয়ে নেয় সে। অটো রিলোড পিস্তল। ইউটিউবে এর অনেক টিউটোরিয়াল দেখেছে সে। আবির ডেভিডের মিড পয়েন্টে পিস্তল ঠেকাতেই একটা বুলেট এসে আবিরের মিড পয়েন্টে আঘাত করে। পিছনের দিকে ঝুঁকে যায় সে। পর মুহূর্তেই ধাই ধাই করে কয়েকটা শব্দ। ডেভিডের পাশের বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা ক্যাডারগুলো লুটিয়ে পড়ে রাস্তায়। ডেভিড উঠে দাঁড়ায়। রাফু রাস্তার মাঝে পিস্তলটা ফেলে দিয়ে হাতটা চেপে ধরে। গান পাউডারে পুড়ে গেছে তার হাত। কাঁচা হাতের নিশানা যে এতটা পারফেক্ট হবে তা রাফু নিজেও ভাবতে পারেনি। পলকহীন চোখে ডেভিড এগিয়ে আসে রাফুর দিকে। সে কাতরাচ্ছে জ্বরে যাওয়ার হাতের চামড়া নিয়ে। নাম কি তোর? রাফসান। আসবি আমার সাথে? কেন? বাদশা বানাবো তোরে। আপনি কে? আমি অজানে থাক, এক সময় জেনে যাবি। সরি, আই এম নট ইন্টারেস্ট। কি বলছিস ভেবে দেখ, পুরো দেশ তোর হাতের মুঠোয় থাকবে, তখন রাজ করতে পারবি তুই। রাফসান হা হা করে হেসে ওঠে। ডেভিড তাকিয়ে থাকে তার দিকে। হাস্যোজ্জ্বল চেহারার মাঝে ভয়ঙ্কর নৃশংস এক মানুষকে দেখতে পাচ্ছে সে। রাফসান বলে উঠল, আপনাকে যদি এই ভিখারি এসে বলে এই রাজ্য তোর, চল আমার সাথে, আমি তোকে এই রাজ্যের রাজা বানাবো, তখন আপনি কি বলবেন? অবশ্যই না বলবো। আপনিও তো এক ভিখারি। একটু আগে সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর সামনে নিজের জীবন ভিক্ষা চাওয়ার মতো ছলছল চোখে তাকিয়েছিলেন। এখন আমি আপনাকে কি ভাববো, ভিখারি নাকি রাজা? ডেভিড রাফসানের চোখের ভাষা বুঝতে পারে। জল জল করে জ্বলছে তার চোখ। ডেভিড রাফসানের কাঁধে হাত রেখে বলে, যখন বাঘ ফাঁদে আটকা পড়ে তখন কিন্তু একটা পিঁপড়াও তাকে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু খোলা জঙ্গলে তার দিকে চোখ তুলে তাকানোর সাহস কেউ পায় না। জঙ্গলের সবচেয়ে হিংস্র প্রাণীটাও বাঘের গর্জনে গর্তে লোকায়। সময় পরিস্থিতি দুটিই কিন্তু ভিন্ন। এক এক সময় এক একজনের ক্ষমতা দেখানোর সুযোগ আসে। এখন দেখার বিষয় কে সামনাসামনি শক্তিশালী আর কে সুযোগ সন্ধানী। তুই আমাকে জানতে চাইছিস না? আই এম ডেভিড ইব্রাহিম, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল অফ দ্য ওয়ার্ল্ড। রাশিয়া বলিস কিংবা জাপান, আমার নামে থরথর করে কাঁপে। তোর মধ্যে আমি নিজেকে দেখতে পাচ্ছি রাফসান, চল তোকে বাচ্চা বানাই। রাফসান স্তব্ধ। দুদিন আগেও গাঞ্জার নেশায় পড়ে ইন্টারনেটে এই বিষয়ে জানার জন্য আগ্রহী ছিল। আর সেই ডেভিড। হাঁটু গেড়ে ডেভিডের সামনে বসে পড়ে রাফসান। পিস্তলটা তুলে নেয় ডেভিড। চল তোকে দুনিয়া দেখাই। চলেন বস। দুনিয়া এক রাফুর অপেক্ষায়। ঠিক তখনই রাফসানের চোখ খুলে। বাইকের স্পিড ক্রমশ বৃদ্ধি পেয়ে গিয়েছিল। কন্ট্রোল হারিয়ে রাস্তার পাশেই খুঁটিতে লাগিয়ে দেয় বাইক। রাফসান ছিটকে পড়ে পাশের ডোবায়। আস্তে আস্তে তলিয়ে যায় পানির গভীরে। রাফসানের অর্ধমৃত দেহটা পানি থেকে বের করে নিয়ে আসে নিলয়। অনেকটা পানি চলে গেছে পেটের ভেতরে। ক্ষতবিক্ষত হয়েছে তার সমস্ত শরীর। প্রচণ্ড আঘাত লেগেছে মাথায়, যার কারণে জ্ঞান হারিয়েছে সে। কাছাকাছি তেমন কোনো হাসপাতাল নেই। যা আছে তা প্রায় 7 কিলোমিটার দূরে। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে রাফসানের পেট থেকে কিছুটা পানি বের করে আনে তানিম। তাকে জরুরি হাসপাতালে নেওয়ার দরকার। বাইকে করে নেওয়া সম্ভব না। সুমিত গাড়ি থামানোর চেষ্টা করছে, কেউ থামছে না এখানে। শহর পেরিয়ে গ্রাম সাইডের রাস্তায় গাড়িগুলো থামতে চায় না। সুমিত রাস্তার ওপরে দাঁড়িয়ে বলল, গাড়ি থামছে না একটাও। রাফসানের অচেতন দেহটা তানিমের কোলে রেখে ওপরে আসে নিলয়। কোমর থেকে পিস্তলটা বের করে রাস্তার মাঝ বরাবর এসে একটা প্রাইভেট কারের দিকে তাক করে। হাইড্রোলিক ব্রেক নেয় সেই গাড়ি। চাকা ছেঁচড়িয়ে অনেকটা এগোয়। ড্রাইভার বেশ দক্ষ।
নয়তো গাড়িটাকে কন্ট্রোল করা বেশ মুশকিল হয়ে যেত। নিলয় গাড়িটার সামনে এসে পিস্তলটা কোমরে গুজে নেয়। নর্মকণ্ঠে ড্রাইভারের কাছে এসে বলে, স্যার প্লিজ একটু সাহায্য করেন। আমার বন্ধু বাইক অ্যাক্সিডেন্ট করেছে, তাকে জরুরি হাসপাতালে নেওয়া দরকার, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। প্লিজ একটু সাহায্য করুন। নিলয়ের করুণ কণ্ঠ শুনে ড্রাইভার গাড়ি থেকে নেমে আসে। রাফসানকে ততক্ষণে সুমিত তানিম ধরে ওপরে নিয়ে আসে। ড্রাইভার এসে রাফসানের হাতটা ধরে পালস চেক করতে করতে বলে, আমি ডক্টর সৈয়দ আব্দুল মান্নান। আপনাদের কাজটা মোটে ঠিক হয়নি, আমাকে এভাবে আটকে দেওয়া। একটা দুর্ঘটনা ঘটতে সময় লাগতো না, ভাগ্যিস গাড়িটা কন্ট্রোল ছিল। পালস চেক করার পরে রাফসানের চোখ জিহ্বা দেখে নিলয়কে বলল, এই ছেলে, আমার গাড়ির পিছনের সিটে একটা ব্যাগ আছে, ওটা নিয়ে আসো। দৌড়ে যায় নিলয়। ব্যাগ এনে দিতেই ডক্টর সাহেব একটা ইঞ্জেকশন পুশ করে রাফসানের শরীরে। তারপর বলে, একে নিয়ে আমার গাড়িতে শুয়ে দাও। কিছুটা দূরে একটা ক্লিনিক আছে, ওখানে ব্যবস্থা করা যাবে। তানিম নিলয় মিলে রাফসানের ভেজা শরীর ডক্টরের গাড়িতে উঠিয়ে দেয়। ডক্টর সঈদ আব্দুল মান্নার বলেন, তোমরা গাড়ি নিয়ে আসো আমার গাড়ির সাথে। এখানে তোমাদের গাড়ি থাকলে সমস্যা হতে পারে, চোরের আড্ডা এখানে। রাফসানের অ্যাক্সিডেন্ট করা গাড়িটা ওখানেই থাকে। বাকি গাড়ি দুটো নিয়ে তারা ক্লিনিকে পৌঁছায়। রাফসানকে একটা বেডে শুয়ে জামা কাপড় খুলে নীল রঙের একটা অ্যাপ্রনের মতো কিছু পরিয়ে দেয় নার্স। পেটের ভেতরে অবশিষ্ট পানি বের করে ডক্টর সঈদ নিজে। রাফসানের ক্ষতস্থানগুলো পরিষ্কার করে সেলাই করে দিয়েছে। চেহারার ওপরে ক্ষতস্থানগুলোর দিকে তাকিয়ে আছে সে। দ্রুত রাফসানের বন্ধুদের ডাক দেয়। রাফসানের জ্ঞান ফিরবে সে যে কোনো সময়, কিন্তু ডক্টর সঈদদের বেশ চিন্তা হচ্ছে রাফসানের চেহারা দেখে। তখন নিলয় তানিম আসে রুমে। নিলয় বলে, বলুন স্যার। আপনার বন্ধুর বিষয়ে কিছু কথা জানেন আপনি? কেন স্যার, কি হয়েছে? আপনার বন্ধুর মুখমণ্ডল থেকে শুরু করে বুক পর্যন্ত প্লাস্টিক সার্জারি করা হয়েছে। হঠাৎ করে রাফসানের হাত পা ঝাঁকুনি দিয়ে ওঠে। তার জ্ঞান ফিরেছে, তার চোখ খুলেনি সে। ডক্টরের কথা কান পর্যন্ত পৌঁছায়, স্মৃতিতে পুনরায় ডুব দেয়। ডেভিডের গাড়িতে বসে যাচ্ছে কোথাও। সামনে বড় এক মাঠ, ঝুলন্ত দড়ির ওপর ঝুলছে কয়েকশো যুবক। কয়েকটি যুবক বুকে পাথর বেঁধে হামাগুড়ি দিচ্ছে মাঠে। দড়ি বেয়ে কেউ কেউ ওপরে উঠেছে। হঠাৎ করেই একটা শব্দ শুনতে পায় রাফসান। বাঁ দিক থেকে মাথা ঘুরিয়ে চোখ থমকে যায়। পিস্তলের নিশানা লাগিয়ে পিস্তল চালাতে কত মানুষ। ঘোরের মধ্যে রাফসান বলল, বস এটা কোথায়? ডেভিড রাফসানের কথা জবাব দেয়নি। সাইড থেকে গাড়িটা থামিয়ে নেমে সোজা বিল্ডিং এর ভেতরে চলে আসে। রাফসান তার পিছু পিছু চলে আসে। সামনে বসে আছে অবসরপ্রাপ্ত কর্নেল ওসমানী। ডেভিড এসে বলে, কর্নেল, বুলেট নিয়ে এসেছিস? জি বস। বলেই সে রাফসানের ওপর নিচ ভালো করে তাকিয়ে দেখে। বস আপনি শিওর তো? এর আগেও যখন ইকবাল... কর্নেলকে থামিয়ে দিয়ে ডেভিড বলে, কর্নেল, আমি আগে জানতে চাই না, আমি এর মধ্যে নিজেকে দেখতে পাচ্ছি। ইকবাল বিশ্বাসঘাতক। কিন্তু বস, এর পিস্তল চালানোর সাহস নাই, চোখে ভয় দেখতে পাচ্ছি, একে দিয়ে সম্ভব না। রাফসান তার কথাগুলো শুনছিল, মনোযোগ নেই সেদিকে। জ্বলন্ত সিগারেটের ধোঁয়া তার নাকে এসেছে। তৃষ্ণা পেয়েছে সিগারেটের। পকেটে হাত রেখে খুঁজতে থাকে সিগারেট, নাই পকেট। কর্নেলের অর্ধেক সিগারেট স্টেজে জ্বলছে। রাফসান সেটা নিয়ে বাইরে চলে আসে। কর্নেল তাকিয়ে আছে। বেয়াদব কোয়ালিটির একটা ছেলে। বস দেখছেন, বেয়াদবির একটা সীমা থাকা দরকার। কর্নেল, এটাতে তুমি বেয়াদবি দেখছো? হ্যাঁ অবশ্যই। আমি তো তার সাহস দেখছি। ওর প্রয়োজন যেটা সেটাই ও নিয়েছে। আমাকে তোমাকে পরোক্ষ না করেই সে যখন এটা নিয়েছে, তার এটা সাহস। সমান হলো সে যখন ওটা নিয়েছে তখন সেটা এখানেও মুখে বলতে পারতো। সে আড়ালে গেছে, এটা সম্মান। বস আপনি ভেবে দেখতে পারেন। আমি 100% কনফার্ম। ওকে, তার ট্রেনিং আজ থেকে শুরু। ডেভিড ডাক দেয় রাফসানকে। এই রাফু, ভিতরে আয়। রাফসান সিগারেটটা ফেলে ভেতরে প্রবেশ করে। জি বস। আজ থেকে তোকে প্রশিক্ষণ দেবে কর্নেল। এখানে যত মানুষ দেখতে পাচ্ছিস সব ব্ল্যাক ড্রাগনের জন্য কাজ করে। তাদের মিশনের জন্য তৈরি করা হচ্ছে। তুই নিজেকে প্রমাণ কর। জি বস। তবে... থমকে যায় রাফসান। ডেভিড বলে, তবে কি? ট্রেনিংয়ের সীমাবদ্ধ সময়ে আমি ট্রেনিংয়ে থাকব। বাকি সময় আমি কি করি বা না করি এই বিষয়ে কারোর নজরদারিতে থাকতে পারবো না।
কর্নেলের দিকে তাকিয়ে আছে রাফসান। ডেভিড বুঝতে পারে রাফসান কারো নজরদারিতে থাকতে পছন্দ করে না, কেননা ডেভিডের চিন্তা ভাবনাও এমনটাই। ডেভিড বলে, চিন্তা করিস না, তুই তোর মতো ট্রেনিং নিবি। কর্নেল ভাবছে এ তো দুদিনে টিকবে না, মরে যাবে, নয়তো নিজেই পরাজয় স্বীকার করবে। তখনই রিং হয় রাফসানের মোবাইলের দিকে কিছুটা সময় তাকিয়ে আছে। ডেভিড বলল, কে ফোন করেছে? রাফসান কিছু না বলেই ফোনটা রিসিভ করে। হ্যালো, কেমন আছো? ভালো। তোর সাথে 5 মিনিট কথা বলা যাবে? আপনার কি সময় হয় আমার সাথে কথা বলার? তখনই রাফসান শুনতে পায় ফোনের অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠে বলল, স্যার, আপনার মিটিংয়ের সময় হয়ে গেছে। রাফসান হো হো করে হেসে ফেলল। 6 জন আপনার স্ত্রী সন্তান ডাকছে। টাকাই তো আপনার কাছে সব, সন্তান থেকেও নেই। মাকে তো জন্মের সময় হারিয়েছি। ভালো থাকবেন। বলেই ফোনটা রেখে দেয় রাফসান। পকেটে ফোনটা ঢুকাতে কর্নেলকে উদ্দেশ্য করে বলল, বস, আমার ট্রেনিং কখন থেকে শুরু? আজ থেকেই। সরি বস, আজ হবে না, হোটেলে ফিরতে হবে। কাল থেকে ট্রেনিং শুরু করব। রাতে আমাকে হোটেলে থাকতে হবে। সারাদিন আমি আপনার, রাতটা শুধু আমার একান্তই। তবে হ্যাঁ, কথা দিচ্ছি, নিজেকে আপনার দলে সম্পূর্ণটা দিয়ে দিব। সময় লাগবে। একজন মানুষ কখনো একসাথে নিজেকে বিলিয়ে দিতে পারে না, গোলাম হয়ে যেতে পারে না। আমি আমার মতো পরিবর্তন করতে সময় লাগবে। আসি বস। বলে নিচে নেমে আসে রাফসান। কর্নেল ডেভিডের দিকে তাকিয়ে বলল, সত্যি বস, বুলেট পাইছেন একটা, কিন্তু এখন কথা হইলো ইকবালের মতো না করলেই হলো। ইকবাল বিশ্বাসঘাতক। বস, গতকাল আপনার উপরে হামলা করানোর মাস্টারমাইন্ড হলো ইকবাল। তার ইচ্ছা সে রাজ করবে এদেশে। ইকবাল চাইলেই কিন্তু তাকে সবটা বলে দিতে পারতাম, কিন্তু মৃত্যু ডেকে নিয়ে আসছে তাকে। ডেভিড কথা বাড়ায় না। কর্নেলের কালেকশন থেকে মদের একটা বোতল তুলে নেয়। দেখা হচ্ছে আবার অন্য একদিন। রাফসানকে নামিয়ে দেয় তার হোটেলের সামনে। রাফসান ভরসা দেয় তাকে। চলে যায় সে। পেছনে ফিরে হোটেলে ঢোকার আগে একটা মেয়ে এসে উপুর হয়ে পড়ে রাফসানের শরীরের ওপর। হাত থেকে লাঠিটা ছুটে যায়। রাফসানের পিঠ এসে দেয়ালে ঠেকেছে। মেয়েটার মাথা তার বুকে। পরম সুখে আশ্রে পড়ছে সেই সময়। রাফসান তাকিয়ে আছে মেয়েটার দিকে। কালো চশমাটা ফ্লোরে পড়ে 2 খণ্ড হয়ে গেছে। বিরক্ত নিয়ে মেয়েটা নিজেকে সরিয়ে নেয়। রাফসান তাকিয়ে আছে মেয়েটার চোখের দিকে। ডাগর ডগর চোখের ভাষা বুঝতে চেষ্টা করে সে। পারছে না সে এই চোখের ভাষা পড়তে। তার চোখের পলক সরছে না। হাঁটু গেড়ে বসে মেয়েটি হাত দিয়ে লাঠিটা খুঁজছে হয়তো। হোটেলের গেটের ভেতর থেকে বাইরে আসে নেহা। নীলু, তোরে কতবার বলছি একা একা বের হবি না, দাঁড়া। নেহা নীলুকে ধরে দাঁড় করায়। রাফসান দেয়ালের সাথে পড়ে আছে। লাঠিটা নীলুর হাতে ধরিয়ে দিয়ে নেহা রাফসানের উদ্দেশ্য করে বলল, সরি ভাইয়া, নীলু চোখে দেখতে পারে না, আপনার সমস্যার জন্য দুঃখিত। নেহা চলে যায় নীলুকে নিয়ে। তার সম্পূর্ণ নাম নীলিমা জাহান। বয়সে রাফসানের 2 বছরের বড়, তবুও যেন তার চোখ সরছে না নীলিমার ওপর থেকে। ফ্লোর থেকে ভাঙা সানগ্লাসের অংশটুকু কুড়িয়ে নেয় হাতে। হোটেলে ঢুকে যায় সে। এখানে রাফসানের জন্য পার্মানেন্ট একটা রুম ব্যবস্থা করে রেখেছে তার বাবা। সে বাসায় থাকে না, থাকার জন্য এখানেই বেছে নিয়েছে। হোটেলের ম্যানেজার রাফসানকে হোটেলে ঢুকতে দেখে তার সামনে এসে দাঁড়ায়। স্যার, আপনার বাবা গতকাল রাতে এসেছিল। এখন কি আছেন রুমে? না স্যার। আচ্ছা, আপনি যান, আমি রুমে যাব। স্যার, আপনার বাবা কিছু টাকা রেখে গেছে। রাফসান ম্যানেজারের দিকে একবার তাকায়, একবার টাকার দিকে তাকিয়ে নিজের ছেঁড়া শার্টের দিকে তাকিয়ে বলে, না, দরকার নেই টাকার, আমার কাছে কিছু টাকা আছে। জি স্যার। ম্যানেজার চলে যায়। রাফসান নিজের রুমে আসে। শরীর থেকে মদের বাজে গন্ধ ভেসে আসছে। জামা কাপড় খুলে আয়নার সামনে দাঁড়ায় রাফসান। পেটের ওপর কয়েকটা ক্ষতের দাগ ফুটে আছে। পেটের ওপরে দাগ পড়েছে, শক্ত হয়ে ভাঁজ পড়েছে 6 প্যাকস। রাফসান আয়নার সামনে নিজেকে দেখে অল্প বয়সের শরীরের গঠন একদম ভিন্ন। বুকে হাত বোলাচ্ছে, পেছন থেকে দরজা খুলে যায়। আয়নার প্রতিফলনে লাফিয়ে ওঠে রাফসান। তখনকার সেই মেয়েটি নীলিমা তড়িঘড়ি করে তোয়ালে পেঁচিয়ে লজ্জাস্থান থেকে তার সামনে আসে রাফসান। এই মেয়ে, আপনার সমস্যা কি? এটা 506 নাম্বার রুম না? মেয়েটার কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে যায় রাফসান। চিকন কণ্ঠের মধুর মিশ্রিত সে সুর। নরম কণ্ঠে জবাব দেয় সে, না,
এটা 202 নম্বর রুম। সরি ডিস্টার্ব করার জন্য। বলেই হাঁটা দেয় নীলিমা। রাফসান নিজের রুম ছেড়ে বেরিয়ে এসে তার হাত ধরে। কোমল নরম সেই হাতের স্পর্শ গরমে অনুভব করতে থাকে সে। চলুন আমি আপনাকে পৌঁছে দিই। ধন্যবাদ। রাফসান তাকে নিয়ে হাঁটছে। অর্ধলগ্ন শরীর যে দেখেছে সেই তাকিয়ে আছে তার দিকে। নীলিমাকে তার রুমে পৌঁছে দিয়ে নিজের রুমে এসে বাথরুমে ঢোকে সে। শাওয়ার ছেড়ে ভাবতে থাকে তার জীবন নিয়ে। কি হবে এই জীবনে? অবহেলা লাঞ্ছনা ছাড়া তো এই জীবনে কোনো সুখের মুহূর্ত নাই। ঘুম পাচ্ছে খুব, রাতে ঘুম হয়নি। বাথরুম থেকে বেরিয়ে শরীর শুকিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। আস্তে আস্তে তার চোখ বুজে আসছে। নিলয় তার শরীর ধরে হালকা করে ধাক্কা দিচ্ছে। চোখ মেলেছে রাফসান। মাথাটা ঝিমঝিম করছে, ব্যথা করছে মাথা। তানিম সুমিত দাঁড়িয়ে আছে পাশেই। ডক্টর শহীদ আব্দুল মান্নার পুলিশকে ফোন করে। নিলয়ের কাছে পিস্তল দেখে ঘাবড়ে গেছে সে কৌশলে রাফসানের জীবন বাঁচিয়েও তার ধরিয়ে দেওয়ার কৌশল এঁটেছে। ক্লিনিকের চারপাশে পুলিশ ঘেরাও করে আছে। এসআই সবুজ ক্লিনিকের ভেতরে এসে নিলয়ের হাতটা শক্ত করে ধরে পেছন থেকে পিস্তলটা নিয়ে হাতে করে নেয়। তানিম সুমিতকে আরও দুজন পুলিশ ঝাপটে ধরে রাখে। নিলয়কে শক্ত করে ধরে এসআই সবুজ বলে, মাস্তানি করিস তো দিনের আলোয়। নিলয় বলে, স্যার আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল কোথায়? তোর কাছে পিস্তল পাওয়া গেছে, দেখ এবার কিভাবে আটকে যাস। বলেই এসআই সবুজ নিলয়ের পিঠ বরাবর আঘাত করে। শক্ত হয়ে যায় সে। ছোবল মেরে হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে সবুজের হাতটা পেছনের দিকে নুয়ে পিস্তলটা তার মাথায় তাক করে। আরে স্যার এত দুর্বল ভাবছেন নাকি? ট্রেনিং প্রাপ্ত মাল, এত সহজে ভেঙে পড়ার জিনিস না। আগে আমার কথা শুনুন। এসআই সবুজ চুপচাপ হয়ে গেছে। থরথর করে কাঁপছে হাঁটু। নিলয় বলে, পিস্তলের লাইসেন্স আছে, দেহ রক্ষার জন্য এটা সাথে রাখা। মাথা নিচু অবস্থায় এসআই সবুজ বলে, তুই কি এমন ভিআইপি মানুষ যে তোর দেহ রক্ষার জন্য পিস্তল লাগবে? আমি ভিআইপি নই, বেডে শুয়ে থাকা ছেলেটার দেহরক্ষী আমি। এসআই সবুজ তাকায় রাফসানের দিকে। তানিম সুমিত আশ্চর্য চোখে তাকিয়ে আছে। কে এই ছেলে যে তার দেহরক্ষী দরকার হবে? রাফু দ্য গ্রেট বিজনেসম্যান শহীদ হাসানের একমাত্র ছেলে, আরএস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এই ছেলেটাই। এসআই সবুজ হাহা করে হেসে ফেলল। বিশ্বাস করলো না রাফসানের পরিচয়। পুলিশ এরই মধ্যে ক্লিনিকের ভেতরে চলে আসে। 4-5 জন নিলয়কে ধরে ফেলেছে। সবুজ বলে, তোদের বড় কোনো কেসে জড়িয়ে দেয়া যাবে, চল থানায় চল। হাত করা পরিয়ে দেয় নিলয়ের হাতে। রাফসান সুমিত তনিমকে ঠেলে পুলিশের গাড়িতে তোলা হয়েছে। নিলয়ের কথায় কোনো গুরুত্ব দেয়নি সবুজ। দেখতে চায়নি লাইসেন্স। থানায় এনে তাদের একটা টুলের ওপর বসিয়ে রাখা হয়েছে। তানিমের ফোন বাজছে অনেকক্ষণ থেকে। সবুজ বলল, কথা বলে নে। তানিম ফোন রিসিভ করে কাঁদো কাঁদো কণ্ঠে শান্তা বলল, তানু বেবি প্লিজ আমাকে নিয়ে যাও এখান থেকে। তারা জোর করছে আমাকে ওই প্রতিবন্ধী ছেলেটার সাথে বিয়েতে বসতে। তানিম কথা বলতে পারছে না, স্তব্ধ সে। ফোনটা রাফসানের কানে ধরছে তানিম। শান্তার আর্তনাদ শুনে রাফসানের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। নিলয় ফোন করেছিল যেন কাকে, সে এখনো আসছে না। সবুজ রাফসানের ব্যাপারটা ক্লিয়ার হতে শাহিদ হাসানের অ্যাসিস্ট্যান্ট আলীকে ফোন করে জানায়। রাফসান টুল থেকে দাঁড়িয়ে যায়। আমার যেতে হবে। তোর কত জরিমানা করতে হয় করে আমাদের যেতে দে। রাফসান এতক্ষণ চুপ করেছিল। মুখ খুললে সবুজের সাথে বেয়াদবি করেছে। সবুজ সহ্য করতে পারেনি। কাঠের লাঠিটা হাতে নিয়ে তার সামনে এসে বলল, এটা তোর বাবার বাড়ি নয় যে আসবি আর চলে যাবি। এখানে আমার হুকুম চলে, বুঝেছিস? রাফসানের সামনে যদি কেউ নিজের ক্ষমতার কথা বলে তখন পাগল হয়ে যায় সে। সবুজের লোকাল ড্রেসের শার্টের কলার ধরে মুখ বরাবর 3-4টে ঘুষি মারে। থ্যাতলিয়ে যায় তার নাক। ফুঁসতে ফুঁসতে রাফসান বলে, তুই আইনের লোক, তার জন্য ছেড়ে দিলাম। নাক বেয়ে টপ টপ করে রক্ত ঝরছে ফ্লোরে। ঠিক তখনই আলী থানায় প্রবেশ করে। সবুজ একবার তাকায় আলীর দিকে, একবার রাফসানের দিকে। নিলয় যা বলেছিল তা সত্যি। সবুজ নিজের নাকটা রুমাল দিয়ে চেপে রেখেছে। থানা থেকে বের হয়ে গাড়ির পায়নি তারা। নিলয় নিজের পিস্তলটা সবুজের কাছ থেকে নিয়ে বেরিয়ে আসে। তাদের বাইকগুলো ক্লিনিকের সামনেই পড়ে আছে। এদিকে শান্তার বিয়ে হয়ে যাচ্ছে।
রাফসানের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। সামনেই আলী ব্ল্যাক BMW গাড়িটা। রাফসান তার সামনে এসে ড্রাইভারকে বলে, চাচা গাড়ি থেকে নামুন, অন্য গাড়ি ম্যানেজ করে চলে যান। ড্রাইভার চাচা নেমে আসে। রাফসান ড্রাইভিং সিটে বসে, নিলয় তার পাশে, তানিম সুমিত পেছনে। হাইওয়ে রাস্তায় উঠে গাড়িটার স্পিড 140 ছাড়িয়েছে। সুমিত আর তানিম দুজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে, শুধু বলছে। রাফু আস্তে আস্তে। সামনে বিশাল এক বাড়ি, সুন্দর করে ডেকোরেশন করা। বাড়িটার ভেতরে প্রবেশ করে রাফসান, পাশে নিলয়, পেছনে তানিম সুমিত। নিলয়ের কাছ থেকে পিস্তলটা নিয়ে কাছে নিয়ে নেয় রাফসান। কয়েকজন এসে বাধা দেয় তাদের। নিলয় একাই তাদের সামনে নিয়েছে। হাতের কাছে অনবরত রড পাওয়াতে সুবিধা হয়েছে তারও। বাসার ভিতরে ঢোকার সময় নিলয়কে চিনে ফেলে আকাশ। আকাশ শান্তার মামার লোক। দৌড়ে এসে নিলয়ের সামনে দাঁড়ায়। সালাম নিলয় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে? তার পেছন থেকে শান্তার মামার পোষা দলবল আসছে রাফসানের কাছে। আকাশ তাদের থামিয়ে বলে। একজন বলে উঠল, আকাশ তুই ভয় পাচ্ছিস কেন? আমরা 40 জন, তারা 4 জন। আকাশ তাচ্ছিল্যর হাসি হেসে বলল, এদের একজনের বরাবর তোরা 40 জন কিছুই নয়, শুধু একটা তলোয়ার আর না হয় একটা M46 হাতে ধরিয়ে দে, তোদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আকাশ ভাই এরা কারা? ব্ল্যাক ড্রাগন। শিউরে ওঠে সবাই। আকাশ নিলয়ের দিকে তাকিয়ে বলে, ভাই আপনি আসলেন কেন? আমাদের বললে তো আমরাই পৌঁছে যেতাম। শান্তা কোথায়? আকাশ বাসার 2য় তলায় দেখিয়ে দেয়। রাফসান তানিমকে বলে, যা তোর শান্তাকে নিয়ে আয়। তানিম ভয় পাচ্ছে এগুলো দেখে। তার অনেক প্রশ্ন রাফসানকে নিয়ে, নিলয়কে নিয়ে, ব্ল্যাক ড্রাগন নামক ভয়ঙ্কর গ্যাং নিয়ে। তবুও এখন সঠিক সময় নয় রাফসানকে এসব প্রশ্ন করার। তানিম বাসার ভেতরে যেতেই শান্তার মামা তানিমের বুকে লাথি মারে। ফ্লোরে শুয়ে পড়ে তানিম। তানিমের দিকে একটা পিস্তল তাক করে বলে, তোর সাহস তো কম না, তুই আমার বাড়িতে এসেছিস, যা মৃত্যু স্বাদ গ্রহণ কর। পিস্তলের শব্দে কেঁপে ওঠে সমস্ত ঘর। দৌড়ে বেরিয়ে আসে শান্তা। রক্তাক্ত শরীরে শুয়ে আছে তানিম। মুখে হাত রেখে দৌড়ে নেমেছে শান্তা। তার মামার ঘায়েল দেহ পড়ে আছে তানিমের ওপরে। ফিনকি দিয়ে রক্ত ঝরছে তার শরীর থেকে। তানিমের দেহ ভিজে গেছে তাজা রক্তে। শান্তা এসে তানিমকে টেনে তোলে। পেছনে দাঁড়িয়ে আছে রাফসান, পিস্তল হাতে। তানিমের শরীরের কাঁপুনি উঠেছে ভয়ে। শক্ত করে জড়িয়ে ধরে শান্তা। রাফসান তাদের দেখে মুচকি হাসি হাসে। নিলয় এসে বলল, চল, এখানে থাকা এখন নিরাপদ হবে না। শান্তা রাফসানের দিকে আর চোখে তাকায়। সে জানে রাফসান ছোটখাটো মাস্তানি করে কলেজ ক্যাম্পাসে, কিন্তু আজ মানুষ খুন করাটা দেখে অবাক হচ্ছে সে। কিছু বলতেও পারছে না এখানে। পরিস্থিতিটা এমনই। বাড়ি থেকে বেরিয়ে আসছে তারা। গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। নিলয়কে ড্রাইভিং করতে বলে রাফসান তার পাশে বসে। সুমিত, তানিম আর শান্তা পেছনে বসে। তানিমের শরীরে রক্তের জমাট বেঁধেছে। শার্ট খুলে লগ্ন শরীরে উঠে গাড়িতে। নিলয় ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে। রাফসান বলল, বাহ নিলয়, তুই তো বেশ ফেমাস লোক, যেখানেই যাই সেখানেই তোকে সবাই চিনে ফেলে। আকাশ তোকে না চিনলে হয়তো আমাদের আর বেঁচে ফিরতে হতো না। কি যে বলিস রাফু, তোর প্লাস্টিক সার্জারি না হলে তারা প্যান্ট ভিজিয়ে ফেলতো। সুমিত কিছু ভাবছে পেছনে বসে। হঠাৎ করেই বলে উঠল, রাফসান তুই কি ব্ল্যাক ড্রাগনের রাফু, ডেভিডের হত্যাকারী? রাফসান হো হো করে হেসে ফেলে। সুমিতের বুঝতে বাকি থাকে না রাফসান তাকে ব্যবহার করেছে। কৌশলে নিজের পকেটে হাত দিয়ে দেখে তার মোবাইল পেন ড্রাইভ নেই। হালকা চিন্তিত সুমিত। তাহলে কি রাফসান বুঝতে পেরে গেছে আমি ইকবালের সাথে যুক্ত? না, তা কিভাবে বুঝবে? আমি তো দিনের আলোয় কাউকে কিছু বলি না, রাতের অন্ধকারে সমাজের সকল কুকর্ম করে ফিরি। না, বিষয়টা সিরিয়াসলি নিতে হবে। কথাগুলো মনে মনে ভাবছে সুমিত। রাফসান সামনের সিটে বসে সুমিতকে উদ্দেশ্য করে বলল, সুমিত কিছু ভাবছিস? না রে রাফু, তুই এত বড় গ্যাংস্টার আমাদের কাছ থেকে লুকালি কেন? আর তোর বাবা তো ভার্সিটির উপাচার্য, কিন্তু পুলিশের সামনে তোকে শহীদ হাসানের ছেলে বললো কেন নিলয়? আমি রাফসান হাসান, শহীদ হাসানের একমাত্র ছেলে। ভার্সিটির উপাচার্য আনোয়ার হোসেন আমার ছোট চাচ্চু। তাকে বাবার মতো দেখেছি। নিজের বাবা তো আমাকে সময় দিত না। বছরের 2টো বড় উৎসব, ঈদের দিন আমি আমার চাচ্চুর কাছেই থাকতাম। ছোট থেকে মনে হয়েছে তারা আমার মা বাবা।
কিন্তু রাফসান, তুই যে গ্যাংস্টার, তারা কি জানে না সেটা? না, তাদের জানতে দেয়নি কখনো। জানলে হয়তো আরো দূরে ঠেলে দিত। তুই কি জানিস তোর এই কাজের জন্য তোর পরিবারের ক্ষতি হতে পারে? একটা কথা কি জানিস সুমিত? কি রাফু? আমার সত্যিটা আজ পর্যন্ত কেউ জানেনি। যারা জানতে চেয়েছে তারাই মৃত্যুকে আপন করে নিয়েছে। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম তুই গ্যাংস্টার। নিজের সব কিছু নিরাপদ রেখে কাজ করবি। সুমিতের কণ্ঠে ভয়। তানিমের শরীর থেকে রক্তের গন্ধে দম বন্ধ হয়ে আসছে। শান্তার বমি করে ফেলেছে। রাস্তার পাশে বড় একটা হোটেলে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এমন হোটেলগুলো সত্যি সুন্দর করে ডেকোরেশন করে রাখা। সাইড করে গাড়ি থামায় নিলয়। শান্তা তানিম হোটেলের পাশে শপিং মল থেকে জামা কাপড় কিনতে বের হয়। সুমিতও বেরিয়ে হোটেলে ঢোকে খাবারের জন্য। রাফসান নিলয়কে বলে, নজরে রাখিস। নিলয় নেমে আসে গাড়ি থেকে। রাফসান নিজের মাথাটা সিটের সাথে হেলিয়ে দেয়। পুরনো কথা বারবার মনে হয়। সেই দিন ট্রেনিংয়ের প্রথম দিন ছিল। ভোর 5টা বাজে উঠে কর্নেলের ট্রেনিং হলের সামনে চলে আসে রাফসান। শহরে মানুষ এটাকে সেলফ ডিফেন্স ট্রেনিং সেন্টার হিসেবে জানতো। তার সাথে কর্নেলের পরিচয়টাই চলছে এই সেন্টারকে চোখে তুলেও কর্নেলের পরিচয়ে চলেছে এই সেন্টারে কেউ চোখ তুলেও তাকাতে পারেনি এদিকে। সূর্য ওঠার আগেই রাফসান সে মাঠে পৌঁছে যায়। সম্পূর্ণ মাঠের এক চক্কর দৌড়ে পার করে। ক্লান্ত শরীর নিয়ে নিঃশ্বাস ফেলছে জোরে জোরে। কর্নেল তার রুমের জানলা দিয়ে দেখছে রাফসানকে। ছেলেটা ইচ্ছে শক্তির প্রতি কর্নেলের ইমপ্রেস হয়ে গেছে। সূর্য ওঠার আগেই মাঠ ভর্তি হয়ে গেছে। কর্নেল নিচে নেমেছে। রাফসান মাঠের এক পাশে বসে পানি পান করছিল। কর্নেল তার পাশে এসে বলল, এত তারা কিসের তোর? আমার ক্ষমতা চাই। কেমন ক্ষমতা? নেশাগ্রস্ত সমাজটাকে ধ্বংস করার ক্ষমতা। নেশাগ্রস্ত সমাজ ধ্বংস হয়ে গেলে বাঁচবি কাকে নিয়ে? সুস্থ সমাজের দুজন নিয়ে বাঁচবো। একজন আমি, অন্যজন হবে যে এমন নেশাগ্রস্ত সমাজে বিপক্ষে তাকে নিয়ে বাঁচবো। তুই নিজেই তো নেশা করিস। সিগারেট, মদ, গাঞ্জা, এগুলো নেশা, এগুলো ভালোবাসা। পিনিক ধরাই, কিন্তু ড্রাগস সবকিছু শেষ করে ফেলে। ডেভিডের নিজের ড্রাগস বিজনেস আছে, জানিস তুই? জানি। তাকে কিভাবে শুধরে নিবি? চেষ্টা করতে পারি। ড্রাগসের প্রতি তোর এত আক্ষেপ কেন? ড্রাগসের কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে। যেদিন আমার জন্ম হয় সেদিন বাবা ড্রাগসের নেশায় এসে আমার মায়ের সাথে। থমকে যায় রাফসান। ঝলসানো চোখে কোনো এক ফোঁটা রক্ত জমা হয়। কর্নেল তাকিয়ে আছে রাফসানের দিকে। ছেলেটা মাথা নিচু করে রেখেছে। পাথর চাপা বুকে কষ্টের পাহাড় জমিয়ে রেখেছে। রাফসানের কাঁধে হাত রেখে কর্নেল দাঁড়িয়ে যায়। চল, তোর ট্রেনিং আমি নিজে দেব। রাফসান চোখ দুটো মুছে নেয়। ট্রেনিংয়ের জন্য প্রস্তুত। মধ্য দুপুর। মাথার ওপরে সূর্যটা তার সামান্য আলো ছড়িয়েছে। ক্লান্ত মানুষের অস্বস্তির কারণ হয়ে উঠেছে। রাফসান সেই অস্বস্তির শিকার করে রোদের মাঝে দড়ি বেয়ে ওপরে উঠতে চাইছে। একবার, দুবার, তিনবার, চতুর্বারের মতো কিছুটা দূরে উঠে পা ফসকে পড়ে যায়। প্রতিবার সে উঠে দাঁড়িয়েছে। এবার কোমরে ব্যথা পেয়ে মাটির সাথে লেপ্টে গেছে। কাতরাচ্ছে সে। কর্নেল এসে তার হাত ধরে বসিয়ে দেয়। কোনো কিছুকে কঠিন ভেবো না, শক্তি দিয়ে লড়াই করো। পরাজয়ে ভয় পেও না। শক্তি কখনো কম মনে করবে না। তোমার যতটুকু আছে ততটুকুই ব্যবহার করো। অধিক শক্তি প্রয়োগ করতে যেও না, কিংবা মস্তিষ্কের বিরুদ্ধে অবতরণ করো না। জয় তোমারই হবে। চিন্তা করো তোমার দুর্বলতাকে, যেটা তোমার মাঝে কমতি আছে সেটাকে পূরণ করতে শেখো। জয় তোমার হবেই। কথাটা বলে কর্নেল একটু থমকে যায়। পুনরায় আবারও বলল, এই কথাটা আমাকে আমার স্যার বলেছিল। সে একটা বইতে পড়েছিল কথাগুলো। যখন বলেছিল তখন আমি বুঝিনি এ কথার মানে, কিন্তু তার কথাগুলো সবসময় নিয়ম করে মানতাম। আমার মধ্যে কোন জিনিসটার দুর্বলতা আছে সেটা বের করতাম। লক্ষ্যে মনোযোগী হয়ে যেতাম। আজ দেখো আমি এ পর্যায়ে। তোমার কাজটাকে তুমি ফোকাস করো, তুমি হারবে না। রাফসানের শরীরে ঠান্ডা বাতাস বয়ে যায়। নিজের মাথায় হাত রেখে হাঁটু ভর করে দাঁড়িয়ে ওঠে। রাফসানের আর পিছন ফিরে তাকানো হয়নি। কর্নেলের হাত ধরে সম্পূর্ণ ট্রেনিং কিছু মাসেই শেষ করেছে। সেই যেদিন সর্বপ্রথম থেকে থাকে অস্ত্র রাখা রুমে নেওয়া হয়েছিল, সেই দিন
পলকহীন চোখে তাকিয়েছিল সম্পূর্ণ রুমের দিকে। পুরো 10 ঘন্টা রুমের ভেতরে অস্ত্রের সাথে খেলা করে। ইন্টারন্যাশনাল অস্ত্র থেকে শুরু করে ডিজিটাল অ্যানাগন, সব ধরনের অস্ত্র চালাতে এক্সপার্ট রাফসান। মার্শাল আর্ট গ্রুপে নিজেকে ততটাই ফিট রেখেছে। মানুষ দুর্বল পয়েন্টগুলো রাফসানের মস্তিষ্কে গেঁথে গেছে। খালি হাতে 20-25 জন সামলে নেওয়ার ক্ষমতা একাই রাখে সে। অস্ত্র হাতে সম্পূর্ণ একটা গ্যাং রাফসান নিজেই। সুমিত হোটেলের ভেতরে একটু আড়াল হতেই ইকবালকে ফোন করে। বস, রাফু জীবিত আছে। প্লাস্টিক সার্জারি করার পর তার চেহারা একদম ভিন্ন আকৃতি ধারণ করেছে, কিন্তু ওর সাথে প্রায় 2 বছর ছিলাম, বুঝতেই পারিনি যে ও রাফু। আরে সুমিত, গুলি মার ওকে এক্ষুনি। চোখের সামনে থাকলে সাথে সাথে মার। গাড়িতে রাফু শুয়ে আছে, আমার ঘড়িটা গাড়িতেই। যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হবে, রাফু শেষ। কথাটা বলতে না বলতে বাহিরে দাঁড় করানো ব্ল্যাক কালারের গাড়িটা ভেতরে ছোট্ট একটা বিস্ফোরণ। ছোটাছুটি শুরু হয়ে যায় পাবলিকের মাঝে। হোটেলের ম্যানেজার দৌড়ে যায় গাড়িটির কাছে। শব্দ হয় মোটামুটি। সুমিত শুনতে পায় শব্দ, কানের কাছে ফোনটা চেপে বলল, বস, রাফু খতম। আমি শিওর হয়েই আপনাকে ফোন করছি। ফোনটা রেখে দেয় সুমিত। বাথরুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতেই দেখে রাফসান দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। সুমিতকে বের হতে দেখেই রাফসান তার সামনে এগিয়ে আসে। ক্লিন সেভ করা দাড়িতে হাত দিয়ে বলে, ও লে আমার বাচ্চাটা আসছে রাপুর খেলা শেষ করতে। বাবু ফিডারটা ব্যাগে করে আনতে ভুলে গেছো নাকি? আমি দিব। সুমিত হা করে তাকিয়ে আছে। রাফসান সুমিতের দিকে নিজের হাতে পড়ে থাকা ঘড়িটা দেখায়। সুমিত যে বেল্টের ব্যবহার করেছে সেই বেল্টের ঘড়ি। ঘাবড়ে যায় সুমিত। রাফসান বলে, আমার ট্রিক আমার উপরেই প্রয়োগের বৃথা চেষ্টা না করলেও হতো। সামান্য ঘড়ির উপর কেউ বা সন্দেহ করবে, তাই না সুমিত? তোকে তো আমি এমনিতেই শেষ করে দিতাম, কিন্তু তোর মৃত্যুর চুলকানি উঠছে। মর। বলে নাক বরাবর 4-5টি ঘুষি মারে রাফসান। পেছন থেকে নিলয় আসে। দুজনই বাথরুমে ঢুকে সুমিতের গেম ওভার করে বেরিয়ে আসে। হোটেলের বাইরে অপেক্ষা করছে তানিম, শান্তা। নিলয় রাফসান বেরিয়ে এসে বলে, তানিম সুমিত একটা কাজে বেরিয়েছে, ও যেতে পারবে না আমাদের সাথে। তানিম ভয় পেয়ে আছে। রাফসান বলল, তানিম, ভয় পাস নে, আমি কাজে আছি এখানে। তোদের ক্ষতি হতে দিব না, কিন্তু কাজ করে যাব। কি কাজ তোর? রাফসান হেসে বলে, সমাজ থেকে দুর্গন্ধ দূর করার কাজ। কিন্তু এর শুরু কোথা থেকে? তুই গ্যাংস্টার তা বুঝলাম, এর শুরু কোথা থেকে হয়েছে? তোর সাথে আমার দেখা ভার্সিটিতে। কোনো জায়গা থেকে আসলি, তাও কিছু বললি না। তোকে বন্ধু বানিয়েছি নিজের ফায়দার জন্যই, উপাচার্যের ছেলে বলে। কিন্তু তুই তাও নস। আসলে তুই কে? নিলয় গাড়ি নিয়ে আসে। আগেই গাড়িটা জ্বলে গেছে। হোটেলের ম্যানেজার গাড়িটাই নিয়ে নিল। তারা কৈফিয়ত দেওয়ার কিছু নেই। সাধারণ মানুষকে পিস্তল দেখাতে এতটুকু পাওয়া যায়। গাড়ির সামনে সিটে বসে রাফসান বলতে থাকে তাদের। প্রিয়কার মৃত্যু থেকে এর শুরু। কথাটা বলে একটু থমকে যায় রাফসান। তারপর আবারও বলতে থাকে, এ দেশের মানুষ ক্লিন মেশিন নামে চেনে রাফুকে। অন্ধকার জগতের বাদশা, ডেভিডের সবচেয়ে কাছের মানুষ। ইন্টারন্যাশনাল মাফিয়া গ্যাংয়ের লিডার ডেভিড। বাংলাদেশটা রাফুর হাতে তুলে দেয় সে। ব্ল্যাক ড্রাগনের সম্পর্কে কন্ট্রোল রাফুর মুঠোয়। অন্ধকার রাত, মাফিয়াদের কোনো দোষ করতে হয় না। যে কোনো সময় তাদের ওপর হামলা হয়। এক গ্যাং থেকে অন্য গ্যাংয়ের মারামারি বেঁধে যায়। রাফু যখন ক্ষমতা পায় তখন তার প্রথম কাজ বেআইনি ড্রাগ সাপ্লাই বন্ধ করে। ব্ল্যাক ড্রাগনের সাইড বিজনেসের ড্রাগের ছিল। ডেভিডকে বুঝিয়ে বন্ধ করে দেয়। তারপর ছোট ছোট মাফিয়া গ্যাংয়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ড্রাগ ডিল বন্ধ করে। কিন্তু হয়তো সবাই করেনি। কিছু মাফিয়া গ্যাংয়ের মধ্যে তখনও ড্রাগস ডিল হতো, তা রাফুর অজানা ছিল না। অ্যাকশন নিতে হলে গ্যাং ওয়ার্ল্ড হতে যাবে। রাফু চায়নি সদ্য ক্ষমতা পাওয়া নিয়ে কোনো গ্যাং ওয়ার্ল্ড করা। ডেভিড সতর্ক করেছিল একটা আতঙ্ক থেকে সব সময় দূরে থাকতে। সেটাই করছে রাফু। কখনোই ইকবালের পথে দাঁড়ায়নি রাফু। অন্ধকার রাত, রাফু সেই দিকে মদ খেয়ে মাতাল প্রায়। রাস্তার মাঝে কয়েকটি কুকুরের চিৎকার চেঁচামেচি লেগেই যায়। কোনো খাবার পেয়েছে তারা।
জড়ো হয় এক জায়গায়। কাছাকাছি সব কুকুরগুলো মনে হচ্ছে রাজ্যের খুশি পেয়েছে হাতে। পাশের কিছু মাতাল দুটো মেয়ে চারপাশে ঘুরঘুর করছে, কন্যা ধরে টান দিচ্ছে একজনে। হাতের লাঠি, চোখের কালো চশমা পরা চেহারাটা কেমন যেন চেনা মনে হলো রাফুর কাছে। একটু সামনে এগিয়ে আসে সে, নীলিমা আর নেহা, হাতে শপিং ব্যাগ। কোথায় বের হয়েছিল তারা? এত রাতে এখানে কি করছে তারা? কথাটা ভেবেই রাফু তাদের সামনে আসে। নেহা, তুমি এখানে? রাফসান তাদের হোটেলে কয়েকদিন দেখেছিল, কিন্তু হঠাৎ করেই তারা উধাও হয়ে গিয়েছিল। কোথায় গেছে কোনো সন্ধান পায়নি রাফসান। আজ এমন পরিস্থিতিতে তাদের সাথে দেখা হবে ভাবতেও পারেনি রাফসান। নেহা রাফসানকে চিনতে পারেনি, কিন্তু এটা বুঝেছে যখন তার নাম ধরে ডেকেছে তখনই পরিচিত কেউ হবে। নেহা বলে, ভাইয়া আপনি? হ্যাঁ, কি করছো ওখানে? এদিকে আসো। নেহা তাদের এড়িয়ে আসতে চাইছিল নীলিমার হাত ধরে, কিন্তু মাতালগুলো পদ আটকায়। আরে সুন্দরী, কোথায় যাও? আমাদের একটু এন্টারটেনমেন্ট করে যাও। উপস, কি ফিগার মাইরি। মামা, তুই আগে ছুঁয়ে দেখ না, গরম কিনা ঠান্ডা। গরমই হবে ভাই। মাতালগুলোর কথা বলা বলি করার মধ্যেই রাফসান আবারও বলে, এই নেহা, এদিকে আসতে বলছি না? রাফুর কথা শুনে মাতালদের মধ্যে একজন বলে উঠল, কে রে তুই? অন্ধ করে দাঁড়িয়ে কি বলছিস? সামনে আয় হিরো, নয়তো একসঙ্গে ভাগ করে খাই। আয়, তুই আগে ছুঁয়ে যা। রাফসান মাতালের কথার মনোযোগ না দিয়ে কর্কশ গলায় চিৎকার করে বলল, নেহা, এদিকে আয়। নেহার জায়গায় দাঁড়িয়ে আছে। একজন বলল, হিরো আসছে আমার পাখিকে ছিনিয়ে নিতে। ওই যা, তোরা ওর পিন্ডি চটকে আয়। একজন দৌড়ে আসতে অন্ধকারের হাতে মদের বোতল। হঠাৎই নিস্তব্ধতা। সামনে দাঁড়িয়ে থাকা মাতালের মুখে এক গাদা রক্ত ছিটকে আছে। ঝাঁকুনি নিয়ে ওঠে সে। রক্তের জড়ানো ভাঙা মদের বোতলটা হাতে নিয়ে সোডিয়াম আলোর নিচে এসে দাঁড়ায় রাফসান। ভাঙা বোতল থেকে তাজা রক্ত টুপটুপ করে ঝরছে। সকলে কেঁপে ওঠে। যে যার হাতে মদের বোতল শক্ত করে ধরে। দুজন মোটা লাঠি বের করে গাড়ি থেকে মোটামুটি গতিতে দৌড়ে আসে তারা, হামলা করে রাফসানের ওপর। মাতাল তারা, তেমন কৌশল প্রয়োগ না করায় রাফসান মুহূর্তেই চারজনের গলায় নামিয়ে ফেলে। বাকি দুজনে একজনের চেহারা থেতলিয়ে ফেলে, পেটের ভুঁড়ি নামিয়ে দেয়। রক্তাক্ত রাস্তায় দাঁড়িয়ে আছে একজন। নেহা চোখ বন্ধ হয়ে আসছে। রাফসান ওই বাকি একজনকে বলে, ওই জানা ওদের শরীরে তাপ গরম কিনা চেক করে দেখ, ফিগারটা বেশ আরাম পাবি। সে বলে, আমাকে যেতে দে, তুই জানিস না আমার ভাইকে, তোকে একদম মেরে ফেলবি। নামটা বলার আগেই তাকে থামিয়ে দেয় রাফসান। বলে, আরে রাখ তোর ভাই, আমি কে সেটা তুই জানিস? কার নজর তোদের উপর পড়েছে একবার ভেবে দেখেছিস? কে তুই? কথাটা সম্পূর্ণ বের হতেই পারে না। পেছন থেকে পিস্তলটা বের করে ছেলেটার মুখের ভেতরে শুট করে। পেছনের দিকে পড়ে যায় সে। মৃত্যু আসেনি এখনো তার। রাফসান তার বুকের ওপর পা রেখে মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, মৃত্যুটা তোর কম বেদনাদায়ক হলো যে তুই রাফুর হাতে মৃত্যুর স্বাদ নিচ্ছিস। রাফসানের মুখে রাফু নামটা শুনতেই আটকে ওঠে সে। রক্তাক্ত আঙুল দিয়ে পিচ ঢালা রাস্তায় রা লিখতেই শুট করে দেয় রাফসান। সাথে সাথে মৃত্যু তাকে গ্রাস করে। উঠে দাঁড়ায় রাফসান, পিস্তলটা পেছনে রেখে রুমালটা বের করে হাতে মুখের রক্ত মুছতে মুছতে বলে, কেমন আছো নেহা? নেহা চোখ ভয় থতথত করে কাঁপছে। রাফসান আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন? নীলিমার মুখ খুলে, নেহা কি হয়েছে এখানে? এত শব্দ হয়েছে কিসের? আর ওই মাতালগুলো কোথায়? রাফসান বলে, মাতালগুলোকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, তারা আর আসবে না এখানে। এমনি কোনো মেয়েদের উত্তপ্ত করবে না। ধন্যবাদ ভাইয়া। আমি জানি না আপনি কে, দেখতেও পাই না আপনি কেমন, তবুও আমরা আপনার কাছে ঋণী। ধন্যবাদ ভাইয়া। রাফসান বলে, চলো তোমাদের বাসায় পৌঁছে দেই। 7টা লাশ রাস্তার মাঝে পড়ে আছে। কুকুরগুলো লাশগুলোর কাছে এসে ঘুরছে। খাবলা দিয়ে এক ফালি মাংস নেয়নি তারা। লাশগুলো চারপাশে পায়চারি করছে। টহলকারী পুলিশের গাড়ির সামনে পড়ে লাশগুলো। তারা পর্যবেক্ষণ করে একজন বলে উঠল, স্যার, এই তো ইকবালের ছোট ভাই আহসান। থমকে যায় তারা। একজন বলে, স্যার, ইকবাল তো এখন হাইপার হয়ে যাবে, অন্ধকার জগতে ঝড় উঠবে, পুরো দেশ আতঙ্কে, কত মানুষের মৃত্যু হবে। তা হতে দেওয়া যাবে না। ইকবালকে তার ভাইয়ের মৃত্যুর সংবাদ পৌঁছে দে, আর সাংবাদিক কাউকে ফোন করে এখানে আসতে বলো। জি স্যার। সকাল হতেই তোলপাড়। খবরের কাগজের হেডলাইন হয়েছে, আহসানের মৃত্যু। ইকবাল কি শান্ত বসে থাকবে?
তারপর বিস্তারিত অজ্ঞাত ব্যক্তির হাতে আহসানের খুন। এই খুনের পেছনে কার হাত থাকতে পারে লেখার পরে বড় করে একটা প্রশ্নবোধক চিহ্ন। একজন সন্ত্রাসীর মৃত্যুকে মিডিয়াগুলো হাইপার হয়ে উঠেছে। ইকবাল ভাইয়ের লাশ সামনে রেখে কাঁদছে, চিৎকার করে বলছে, আমি চাই তাকে, যে আমার ভাইকে এমন নির্মমভাবে হত্যা করেছে। আমি তাকে চাই এক্ষুনি। পেছন থেকে ঈশার বলে, বস, খবরের কাগজে ছবিগুলো একটু দেখবেন। আমি ওই বোকা সাংবাদিকদের হাবিজাবি লেখায় নিজের মস্তিষ্ক ধোলাই করার মানুষ নই। তারা তিলকে তাল বানিয়ে আতঙ্ক ছড়ায় সমাজের মাঝে। অবশ্য তারা একটা কথা সত্যি বলে, অপরাধী অপরাধ করবেই, তার সামনাসামনি লড়ার শক্তি এই দুনিয়ার নাই। অপরাধ যখন একদিকে শেষ হবে, অন্য দিক থেকে শুরু হবে। বস, একবার দেখেন না আহসান ভাইয়ের ছবিগুলো, লক্ষ্য করুন একটু সবগুলো। আহসানের লাশের সামনে ঈশার খবরের কাগজ কয়েকটি ছবি এনে ইকবালের সামনে রাখে। চোখ বুলিয়ে মাথা ঘুরিয়ে নেয় ইকবাল, তারপর আবারও তাকায় সেই ছবির দিকে। আহসানের নিথর দেহ পড়ে আছে। ঈশার পেছন থেকে বলে, বস, আহসান ভাইয়ের দুই হাতের আঙ্গুল পাশটা খেয়াল করে, আঙ্গুলের শেষ মাথায় রক্তের ছাপ, ঝাঁঝালো শক্ত কিছুতে লেখার মতো লাগছে। আর নিচে ছবিটা দেখেন বস, দুই পাশে দুইটা অক্ষর লেখা, বাম পাশের আঙুলে ফ লেখা আর ডান পাশে রা লেখা। আহসান ভাই আপনাকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কি সেটা বুঝে উঠতে পারছি না। ইকবালের চোখ ছলছল করছে। ছবিগুলো হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে আহসানের লাশের পাশে, চিৎকার করে বলে, ভাই, তোর খুনের বদলা আমি অবশ্যই নেব। যে তোকে হত্যা করেছে তাকে আমি নির্মমভাবে হত্যা করব, কথা দিচ্ছি ভাই। ইকবালের কণ্ঠ শান্ত করে ঈশারের কাঁধে হাত রাখে বলে, উষার, তোকে কাজটা দিলাম। আহসানের খুনিকে বের কর। বের করতে পারলে তোকে আমার পুরনো বাংলো বাড়িটা দিয়ে দেব। পুরো 8,000 স্কয়ার ফিটের বাড়ি, সুইমিং পুলের লালসা। ঈশারের চোখ ঝলসে যায়, লোভের নেশায় বলে ওঠে, বস, তাকে খুঁজে আপনার পায়ের কাছে এনে রাখবো। ঈশা দাঁড়িয়ে থাকে। ইকবাল শোক প্রকাশ করছে। ভাইকে একটু পরে দাফন করা হবে। রাফসানের ঘুম ভাঙে। সূর্য তখন মাথার ওপরে। ব্রাশ করে একটা গেঞ্জি শরীরে জড়িয়ে বের হয়ে আসে রুম থেকে। সামান্য ক্ষুধা পেয়েছে তার। সামনে ফাস্ট ফুডের দোকানে সারিবদ্ধ নর্মাল বার্গার। তার মন চাইছে সেটা ক্ষুধার্ত পেটে চালান করতে। চলে আসে দোকানে। মামা, বার্গার কত করে? 60 টাকা। রাফসান পকেটে হাত দেয়। মানি ব্যাগ নেই, খুচরো 40 টাকা পড়ে আছে পকেটে। মামা, 40 টাকা আছে, একটা বার্গার দেন, 20 টাকা পরে দিয়ে যাব। আমি বাকি বিক্রি করি না, আর আপনারে তো চিনি না মিয়া। মামা দেন না, ক্ষুধা লাগছে, বার্গারে চোখ আটকে আছে, খেতে না পারলে ক্ষুধা মিটবে না। আরে মিয়া, যান তো এখান থেকে। ক্ষুধা লাগলে পরোটা ভাজি আছে, ওগুলো খান, 30 টাকা নিবনি। মামা দেন না, 20 টাকায় তো পরে এসে দিয়ে যাব। দেখতে তো ভদ্রলোক মনে হয়, এমন ছেঁচড়া কেন? তুই যা তো সামনে থেকে। রাফসান মাথা নিচু করে ফেলে। মামার কথাগুলো একটু কড়াভাবেই বলেছে। সেই সময় কতগুলো লোক তার দোকানে ঢুকে ক্যাশিয়ারের বক্সের ওপর পিস্তল রাখে নিলয়। আব্দুল, তোর মাসিক চাঁদাটা দে তো। নিলয় ভাই, আজকে না নিলে হয় না? তুই জানিস না আমাদের নিয়ম সম্পর্কে? আচ্ছা ভাই, দিতেছি। বলেই আব্দুল মামা ক্যাশ থেকে নগদ 10,000 টাকা বের করে দেয়। নিলয় বের হতে হতে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেয় হাতে। কিছু বলছে না সে। রাফসান দেখছে এগুলো, কিছু বলছে না। নিলয় বেরিয়ে যাওয়ার আগে পেছন ফিরে তাকিয়ে দেখে রাফসান দাঁড়িয়ে আছে। পুনরায় দৌড়ে ভেতরে আসে সে। রাফু ভাই, আপনি এখানে? সরি ভাই, আপনার এই খেয়াল করিনি। এমন অবস্থা কেন আপনার? 3/4 প্যান্ট আর নর্মাল টি শার্ট পরে রাস্তায় আপনি? সমস্যা নাই নিলয়, খুচরা 20 টাকা থাকলে দে তো। কেন ভাই? লাগবে, দে। ভাই, আমার কাছে তো 1000 টাকার নোট। তাই দে। নিলয় পকেট থেকে 1000 টাকার নোটটা বের করে দেয়। রাফসান আব্দুল মামার দিকে টাকাটা এগিয়ে দিয়ে বলে, এই নেন মামা, একটা বার্গার আর একটা কোল্ড ড্রিঙ্কসের টাকা রাখেন। মামা বড় বড় চোখ করে তাকিয়ে আছে রাফসানের দিকে। নিলয় ঠাস করে আব্দুল মামার গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, তুই কার কাছ থেকে টাকা নিবি শালা? তুই জানিস ইনি কে? রাফসান নিলয়কে থামিয়ে বলে, ভাই থাম। আব্দুল মামা বার্গার দেয় একটা কাগজে মুড়িয়ে। টাকা নিতে চায়নি। জোর করে রাফসান তার টাকা বুঝিয়ে আবারও একটা থাপ্পড় দিয়ে বেরিয়ে আসে নিলয়দের সাথে।
রাস্তায় নেমে নিলয় বলে, ভাই তাকে টাকা দিলেন কেন? সে তার কাজ করেছে, আমি ক্রেতা, কিনে নিয়েছি। জি ভাই। নিলয় বাজার থেকে টাকা তুলছে। রাফসান গাড়ির সামনে দাঁড়িয়ে পা গাড়ির ওপরে রেখে বার্গারের ওপর নিজের আত্মঘাতী কামড় বসিয়ে দেয়। চিবাতে চিবাতে বলে, পছন্দের জিনিস কম দামি হলেও সুস্বাদু। নিলয় টাকা কালেক্ট করা শেষ হলে রাফসানের সামনে এসে দাঁড়িয়ে বলে, ভাই হয়ে গেছে, চল তাহলে আড্ডায় যাওয়া যাক। গাড়িতে উঠতে উঠতে রাফসানের মোবাইলে একটা ফোন আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রুমান ফোন করেছে। সিটি কলেজের স্টুডেন্ট রুমান ফোন রিসিভ করে বলে, বল রোমান। ভাই আমাদের কলেজের পাঠাগারের পিছনে ড্রাগসের আড্ডা চলছে, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি প্রায়। সিনিয়রদের প্রেশার সহ্য করার মতো না ভাই, প্লিজ সাহায্য করুন। ফোনটা রেখে দেয় রুমান। রাফসান নিলয়কে সিটি কলেজের দিকে যেতে বলে। নিলয় তাই করে। কলেজের সামনে গাড়ি থামিয়ে গাড়ি থেকে হকি স্টিক আর লাঠি নিয়ে ভেতরে ঢোকে তারা। পাঠাগারের পেছনে আসতেই দেখে 15 জন যুবক কোকেন নিচ্ছে। কয়েকজন ইঞ্জেকশন নিয়ে চিত হয়ে শুয়ে আছে। একজন বলছে, দোস্ত ইংলিশ ম্যাডামের ফিগারটা দেখছিস? তার স্বামী। চুপ হয়ে যায় তারা। রাফসানের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাচ্ছে। নিলয় তার সঙ্গী নিয়ে তাদের পিছু ছুটছে। নেশার প্রস্তাবে তাদের শরীরের তাপমাত্রাধিক শক্তি সঞ্চয় হয়, যার ফলে দৌড়ানোর গতি একটু বেশি। রাফসান দেয়ালে টপকে তাদের বিপরীত রাস্তায় এসে দাঁড়ায়। মাতালগুলো সামনে আসতেই রাফসান তাদের ওপর আঘাত শুরু করে, কিন্তু লাঠির দুটো আঘাত এসে পড়ে পাশ থেকে যাওয়া মেয়েটার পায়ে। রাস্তার মাঝে শুয়ে পড়ে সে। জনগণ দূর থেকেই তাদের তাণ্ডব দেখছে। কেউ কেউ পুলিশকে ফোন করছে। রাফসান রাস্তার ওপরে পড়ে থাকা মেয়েটার কাছে যায়। তার পায়ে প্রচণ্ড আঘাত পায়। কাঁধে হাত দিয়ে সামনে আসতেই দেখে নীলিমা। রাফসান নিজের মাথা নিজেই থাপ্পড় মেরে বলে, সালা আন্ধা মেয়েটাই কেন আমার সামনে আসে বারবার। নীলিমার মুখ গম্ভীর হয়ে আসে। মুখ ফুটে বলে, আপনি কি রাফসান? আপনার কণ্ঠ আমার চেনা। অনেকদিন আগেই হোটেলে আমাকে কোলে তুলে বাসায় পৌঁছে দিয়েছিলেন, তাই না? রাফসান নীলিমার কথা শুনে মাথা চুলকায়। নিলয় তাকিয়ে আছে রাফসানের দিকে। রাফসান নিলয়কে বলে, নিলয়, এই মাতালগুলোকে পুলিশের হাতে তুলে দিস, আর এই কলেজে ড্রাগ সাপ্লাই করে কে খোঁজ নে। আমি এই মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। জি বস। নীলিমার হাত নিজের কাঁধের ওপর রেখে দাঁড় করায় তাকে। হাঁটতে পারছে না সে। গাড়ি পর্যন্ত কোলে তুলে নেয় তাকে। পেছন থেকে নিলয় বলে, ভাই সাবধান, সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেলে বিপদ আছে। হাহা করে হেসে ফেলে সে। রাফসান তাকে নিয়ে হসপিটালে পৌঁছায়। নিলয় ওদের খেয়াল নিচ্ছে। হাসপাতালে নীলিমার ট্রিটমেন্ট হয়েছে। রাফসান দাঁড়িয়ে আছে বাহিরে। তখনই একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। রিসিভ করতে অপর পাশের লোকটা বলল, ওই রাফু, তোরে বলছি এত তাড়াতাড়ি জামিলে যাসনি, কিন্তু তুই কি করলি? 7টা খুন করে ফেললি, যার মধ্যে একটা ইকবালের ভাই। কণ্ঠ শুনে বুঝলো এটা ডেভিড। রাফসান বলল, ডেভিড ভাই, পরিস্থিতি এমন ছিল যে খুন করতে বাধ্য হয়েছিলাম। তুই জানিস ইকবাল কতটা ভয়ঙ্কর হতে পারে? এর জন্য ওর একটা ইশারায় পুরো শহর ডুবে যেতে পারে পানিতে। ভাই, ইকবাল তো আমাদের সামনে মাছি মাত্র। রাফু, ইকবালকে শেষ করতে আমার একটা ইশারা যথেষ্ট, কিন্তু ওর হাতে এদেশের সবচেয়ে ভয়ঙ্কর 2টো প্রজেক্ট রয়েছে, যা আমি নিজে রাশিয়া থেকে তৈরি করেছিলাম একটা, আর একটা জাপান থেকে। সে 2টো হাতিয়ে নিয়েছে ইকবাল। ওই প্রজেক্ট 2টো দিয়ে পুরো দেশটাকে চুটকির মধ্যে ধুলোয় পরিণত করে দেওয়া যাবে। শুধু তার জন্যই কি ভাই আমাকে তার থেকে দূরে থাকতে বলছেন? না, ইকবালের চতুর মস্তিষ্কের চাল তুই কখনোই বুঝতে পারবি না। তাকে আমি নিজে ট্রেনিং দিয়েছি। তার পায়ের মৃত্যু বদলা সে নেবেই। তুই কিছুদিন আন্ডারগ্রাউন্ডে চলে যা, আমি বাংলাদেশে আসবো খুব তাড়াতাড়ি। ভাই, কি প্রজেক্ট যেন বলেছিলেন? এগুলো এসে বলবো তোকে। জি ভাই। ডেভিড ফোন রাখে। রাফুকে নিজের ছোট ভাইয়ের জায়গা দিয়েছে ডেভিড, তাই বস নয় ভাই ডাকতে বলেছে তাকে। রাফুও ডেভিডের সব কথা পালন করে। আন্ডারগ্রাউন্ড হওয়ার জন্য মস্তিষ্ক একদম কাজ করা বন্ধ করে দিয়েছে। কেবিন থেকে ডক্টর বের হয়ে বলল, চিন্তার কোনো কারণ নেই, হালকা মস্কে গেছে, ব্যান্ডেজ করা হয়েছে, তাকে বাসায় নিয়ে যেতে পারেন। ডক্টরের মুখে বাসার কথা শুনতেই রাফুর মস্তিষ্কে আন্ডারগ্রাউন্ড হওয়ার জায়গা খুঁজে পায় সে। মনে মনে বলে, নীলিমার সাথে থাকলে তো কোনো সমস্যা হবে না মনে হয়। ঈশার আহসানের খুন হওয়ার জায়গায় এসে হাজির। পর্যবেক্ষণ করে দেখছে চারদিকে, কিছু মেলেনি, শুধু
ফআররা এতটুকুই। নিজের মনে মনে এই অক্ষর দুটোকে সাজায় সে। ডান পাশের শব্দটা থেকে শুরু করে বাম পাশের শব্দ বসিয়ে রাফ বলতে পেছন থেকে একজন বলল, বস, রাফু নয় তো? জানি না, তবে গভীরভাবে দেখতে হবে। বস, রাফুর সাথে ইকবাল বসের সত্তা ডেভিলের সাথে সম্পৃক্ত। এইসব জানি, কিন্তু রাফু যদি কাজটা না করে থাকে তাহলে বসের সমস্যা হবে। রাফু কম ডেঞ্জারাস মাল না, পুরাই খাঁটি। রাফুকে তো এমনি দেখে নেব, তার আগে আহসান ভাইয়ের মার্ডারের রহস্য বের করতে হবে। ঈশার চারদিকে তাকায়, কোথাও কোনো সিক্রেট ক্যামেরা আছে কিনা খোঁজ করছে ঈশার। রাস্তার অপর পাশে একটা রেস্তোরাঁ, সামনে ছোট সিক্রেট ক্যামেরা। তারা চলে যায় সেখানে। আবছা ফুটেজ হলো, স্পষ্ট বোঝা যাচ্ছে এটা রাফু। ঈশারের চোখ চকচক করছে আন্দাজে। ইকবালের বাংলো বাড়ির এখন তার হবে। দ্রুত সংবাদ পৌঁছে দেয় ইকবালের কাছে। আহসান ভাইয়ের খুন রাফু করেছে। শান্ত হয়ে বসে ইকবাল। ডেভিডকে ফোন করে সে। ডেভিড ভাই। ডেভিড ফোনটা রিসিভ করে কথা বলে না। ইকবাল শুরু করে তবুও কিছু বলল না। ইকবাল পুনরায় বলতে লাগলো, কাজটা ভালো করলি না ডেভিড ভাই, এখন অপেক্ষা কর প্রতিশোধের। বলেই ফোন রেখে দেয় ইকবাল। নিস্তব্ধতায় ছেয়ে গেছে ডেভিডের মনে। মনে মনে ভাবে, এই তাণ্ডব বেশ ভয়ঙ্কর হতে চলেছে। আমি তো চাইলেই ইকবালকে তলুর সাথে মিশিয়ে দিতে পারি, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম ইকবালের কাছে, আমি নিজে কখনো ইকবালের ক্ষতি করব না। ডেভিডের হাতে কোকিংয়ের নাকের ডগায় এনে রেখেছে। আস্তে আস্তে ডুবে যাচ্ছে তাতে। দুনিয়া তার কাছে সুন্দর। সব কিছু ভুলে সে কোকেনের নেশায় ডুব দেয়। রাফসান হাসপাতাল থেকে বেরিয়ে আসে নীলিমাকে নিয়ে। বাসায় পৌঁছে দেবার বাহানায় তারা নীলিমার রুমে ঢুকে রাফসান চেহার টেনে বসে। রাফসান বলে, নীলিমা, তোমার সাথে কে কে থাকে? আমি একা থাকি রাফসান ভাই। কাজের মেয়েটা এসে রান্না করে রেখে যায়। আর মা বাবা কথা হয়েছে কিছু বছর হলো। তোমার অসুবিধা হয় না এখানে থাকতে? ভয় করে না? আমার তো সম্পূর্ণ জীবনটাই অন্ধকার। ভয় পাবো কাকে যদি তাকেই না দেখি? রাফসানের মন খারাপ হয়। মনে মনে ভাবে, এমন একটা মেয়ের কাছে নিজেকে না জড়ানোই উত্তম হবে। কিন্তু পরক্ষণে সে ভাবলো এটাই সেফ জায়গা তার লুকানোর জন্য। নীলিমার উদ্দেশ্য করে বলল সে, নীলিমা, একটা কথা বলবো? বলেন ভাই। কিছুদিন তোমার বাসায় আমার থাকতে হবে। নীলিমা কিছু না ভেবেই চটজলদি জবাব দেয়, হ্যাঁ অবশ্যই থাকেন, সমস্যা নাই। তোমার সমস্যা হবে না নীলিমা, তুমি একা একটা মেয়ে, আমি একটা ছেলে। কি যে বলেন ভাই, ধর্ষিতার আবার ভয়? আমি তো জন্মান্ধ, তবুও কিছুদিন হলো কয়েকজন দরজা ভেঙে ভিতরে ঢোকে। তারপর কি হয় তা বলার দরকার নেই। মাঝে মাঝে এমন ভয়ঙ্কর রাত আসে আমার জীবনে। অচেনা মানুষগুলোই হুট করে আসে। আপনি তো প্রায় পরিচিত। নীলিমার কথা শুনে রাফসানের কথা বলার শক্তি কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে আসে। কি বলবে বুঝতে পারে না সে। চেয়ার থেকে উঠে নীলিমার কাঁধে হাত রাখে রাফসান। সব ঠিক হয়ে যাবে নীলিমা, আমি আছি তোমার পাশে। নীলিমা ঠোঁট ঝুলিয়ে হাসি দেয়, কিছু বলে না। রাফসান নীলিমাকে ছেড়ে দিয়ে রান্নাঘরে প্রবেশ করে। ভাত আর ডাল রেঁধে রেখেছে কাজের মেয়েটা। পছন্দ হয়নি তার। মুখে রুমাল বেঁধে বাসা থেকে বের হয়ে বাজার করে নিয়ে আসে রাফসান। নিজের রান্না করে টেবিল সাজিয়ে রাখে সে। নীলিমাকে বসিয়ে অল্প করে তার মুখে তুলে দেয় সে খাবার। নীলিমার চোখে পানি নেই। কিছু বলতে চেয়েও বলতে পারছে না সে। কথাগুলো গলায় আটকে আছে। অন্ধকার জীবনে হঠাৎ জোরে আসা সুখ সহ্য হয় না, তবুও ততটুকু কম নয়। রাফসান তার মুখে খাবার তুলে দিচ্ছে আর বলছে, খারাপ হলে বলবেন, ভালো করে কান্না করার চেষ্টা করব। নীলিমা কিছু বলল না, উদাস মনে খেয়ে যাচ্ছে। বাইরে সন্ধ্যা নেমে আসছে। রাফসান শুয়ে আছে তার বিছানায়। নীলিমা বারান্দায় বসে কানে ইয়ারফোন লাগিয়ে ডেভিডের গলা ব্ল্যাক ড্রাগনের অস্ত্রাহী ক্যাম্পাসের হামলা করে ইকবাল। 25 জন ক্যাডারকে নৃশংসভাবে হত্যা করে 4 জনকে সারিবদ্ধভাবে বসিয়ে দেয় ইকবাল। 2 জনকে মাথা বরাবর গুলি করে তাদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলে ঈশার। ইকবাল 3য় জনকে বলে, রাফু কোথায়? জানি না। 3য় জনের অবস্থা প্রথম 2 জনের মতোই মৃত্যু হয়। 4র্থ জন ভয়াক্ত কণ্ঠে বলে উঠল, রাফু বস লুকিয়ে আছে তাদের শেষ করার জন্য। বলেই নিজের মাথায় নিজেই গুলি করে মৃত্যুবরণ করে। ড্রাগনের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয় সে। ইকবাল তার শরীরে আরও কয়েক রাফাট বুলেট ছুড়ে দিয়ে বলে ওঠে, রাফু এদেশের
যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাকে আমি খুঁজে বের করবই। নৃশংস মৃত্যু তার অপেক্ষায়। নীলিমার দিকে ক্রমশ রাফসান আকৃষ্ট হয়। নীলিমা গুনগুনিয়ে গান গাওয়ার মনোযোগ দিয়ে শোনে সে। শুকনো ঢোকে নিজের ইচ্ছে প্রতিফলিত করার স্বাদ জাগে। নীলিমা নরম ঠোঁটে খাবার খাইয়ে দেওয়ার সময় স্পর্শ করা হাতের আঙুল বলতে রাফু তুই ভালোবাসছিস তাকে। কিন্তু বাধা হয়ে ওঠে তার অন্ধকার জীবন। এমন এক জীবনে রাফসান জড়িয়ে আছে যেখানে থেকে পিছু হাঁটা সম্ভব নয়। নীলিমা ওর চোখে মায়া কাটানো সম্ভব না। রাফসান মনে মনে প্রতিজ্ঞা করে নীলিমার পাশে দাঁড়াবো, তার সাথে যত সময় কাটানো চাই সম্পূর্ণভাবে তাকিয়ে দেব। কথাগুলো ভাবতে ভাবতে বিছানা ছেড়ে ওঠে দাঁড়ায় রাফসান। নীলিমা পাশের রুমে সাউন্ড বক্সের ফুল ভলিউম দিয়ে গান শুনছে। রাফসান হাঁটছে সেদিকে। আজ 3 দিন সে নীলিমার সাথে এই রুমেই বসবাস করছে, কিন্তু ভুল করেও তার শরীর স্পর্শ করার অনুভূতি জাগেনি তার মনে। নীলিমার আকৃষ্ট করা দেহ যে কোনো পুরুষের ইন্দ্রিয় লালসা সৃষ্টি করবে। সুগঠিন ফিগার শকুনের মতো ছোবল মেরে নিজের আয়ত্তে নিতে চাইবে। রাফসান নিজের ইন্দ্রিয় লালসার ভ্রুক্ষেপ করেনি। বাজার থেকে 200 টাকা নিজের ইচ্ছে মিটিয়ে আসা যায়, সেখানে এক অন্ধ মেয়ের সুযোগ নেওয়ার বিবেকহীন মানুষের পরিচয় দিতে চায়নি সে। আজ কেমন যেন নীলিমার প্রতি আকৃষ্ট হচ্ছে সে। প্রেমের মায়া জড়িয়ে যাচ্ছে। হিংস্র পশুরও প্রেম হয় তার বিপরীত লিঙ্গের পশুটার প্রতি। মানুষ মাত্রই মায়া। মানুষের এই ভুলটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। রাফসানও সে ভুলে পা ফেলেছে। নীলিমার রুমে প্রবেশ করে সাউন্ড বক্সের গানটা বন্ধ করে দেয়। নীলিমা বুঝতে পারে রাফসানের আগমন। গুছিয়ে বসে সে। গলা কাটা 3 পিসের ওড়না ছাড়া দেয়ালের পিঠ ঠেকিয়ে বসেছে নীলিমা। রাফসান একটু দূরে বসে নীলিমাকে জিজ্ঞাসা করে নীলিমা শোনো। হ্যাঁ বলেন ভাইয়া। মনে করো হঠাৎ এক ছেলে এসে তোমাকে বিয়ের প্রস্তাব করলো। ছেলেটা সুন্দর, উচ্চতায় তোমার থেকে 4 ইঞ্চি লম্বা, বডি ফিটনেস মাশাআল্লাহ। তুমি কি করবে তখন? সুন্দর কিংবা বডি ফিটনেস কেমন তা তো কখনোই আমি দেখতে পারবো না। তা নিয়ে কথা তো না বলাই ভালো। তাহলে তোমার কেমন ছেলে পছন্দ বলো? এই অন্ধ মেয়ের আবার পছন্দ অপছন্দ আছে নাকি? আমি ভেবেছি জীবনে বিয়ে করব না, কারোর বোঝা হয়ে থাকতে চাই না আমি। কি বললে নীলিমা? হ্যাঁ, যেটা শুনছেন সেটাই। নিজেকে এমন মনে করো কেন? আমি অন্ধ তাই? তোমার এমনটাই যদি কেউ মেনে নেয় তখন? সে তো করুণা করবে আমার উপর। না, সে তোমাকে ভালোবাসবে। আদৌ কি সেটা আমার কপালে আছে? যে কপাল আমার। মানুষের জন্ম, মৃত্যু আর বিয়ে সৃষ্টিকর্তার কাছে, সেটা বিশ্বাস করো। জন্ম নিয়েছি এই ভুবনে, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আজন্ম কাল থাকবে। তাহলে এমন কথা কখনোই বলবে না। জি। ক্লান্তির নিঃশ্বাস ফেলে নীলিমা। রাফসান এসে বসে তার পাশে। শক্ত করে হাতটা ধরে বলে জন্মকালের সঙ্গী হবে। নীলিমা চুপ হয়ে যায়। কি বলা উচিত এখন? উঠে দাঁড়ায় নীলিমা। দেয়াল ধরে রুমের বাইরে চলে আসে সে। এ কদিন রাফসানের প্রতি দুর্বল হয়ে পড়লেও নিজেকে অসহায় মনে হয় না এখন। রাফসানের সামনাসামনি হতে চায়নি সে। চুপচাপ এসে বারান্দায় বসে। মন খারাপরা এসে জড়ো করেছে তার মনে। স্ত্রীর মনে কল্পনায় সে আকাশ দেখে। রাফসান বসে আছে সেখানেই। রাতের অন্ধকার নেমে আসে এ জগতে। নীলিমার রুমে আসে। রাফসান ইচ্ছে করেই তার ওড়নায় হাত জড়িয়ে রাখে। হাঁটা অবস্থায় ওড়না যখন বুকে এসে টান লাগে, বেসামাল দেহটায় এসে রাফসানের বুকে ঠেকে। ছোবল মেরে তার হাতটা নিজের করে নেয় সে। নীলিমার ফর্সা ত্বকের লালসে আভাস আসে। এক হাতে তার দেহটা আগলে রেখে অন্য হাতে নীলিমার এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দেয়। নীলিমার ঠোঁট কাঁপছে ভীষণ আকারে। নরম ঠোঁটে নিজের বেখেয়ালি ঠোঁট মিশিয়ে ভাঙা কোমরে শক্ত করে চেপে ধরে। শিউরে ওঠে তার কোমল দেহ। ছুটিয়ে নিতে চায় নিজেকে, পারে না রাফসানের বাহু বলে। নিজের বিবেককে তালাবন্ধ করে রাখে সে। কিছুক্ষণ আগেই সে বিবেকহীন মানুষের পরিচয় দিয়েছে, এখন নিজেই তার ওপর ঝাঁপিয়ে পড়ছে। পুরুষ মানুষের মনটা কালবৈশাখী ঝড়ের মতো, এখন পরিষ্কার মুহূর্তেই কালো অন্ধকারে মেঘে আচ্ছন্ন। শকুনের মতো টুকরে টুকরে নীলিমার কোমল দেহের মাংসে নিজের ঘায়েস মিটিয়ে ক্লান্ত শরীরে পাশে শুয়ে পড়ে। অনাকাঙ্ক্ষিত
মিলনে নীলিমার চোখে জল এসে যায়। সতীত্ব হারানোর বেদনা তাকে কুড়ে নিচ্ছে। রাফসান বুঝতে পারে। নীলিমার হাতটা ধরে তার হাঁটুর কাছে বসে রাফসান ঠোঁটের সাথে তার হাতটা মিশিয়ে বলে, নীলিমা, ছোট্ট মিথ্যাটা না হয় বলতেই পারতো তুমি। তোমার ছোট্ট মিথ্যায় আমাকে পশু বানিয়ে ফেলছে। তুমি ধর্ষিতা। এই মিথ্যাটা না বললেই কি হতো না? আচ্ছা চলো, আমরা কাল সকালে বিয়ে করি। নীলিমা চোখে জল। সে কোনো কথা বলছে না। রাফসান ফোন করে নীলিমার বান্ধবী নেহাকে। অপেক্ষা শুধু নেহার। কিছুক্ষণ পরে নেহা আসে তার বাসায়। নীলিমা কান্না বন্ধ করে তার সাথে গল্প করে। এক সময় রাফসান নেহাকে বলল, নেহা, তোমাকে যার জন্য এখানে ডেকেছি তা হলো আমি আর নীলিমাকে কালকে বিয়ে করব। তোমার কিছু কাজ করতে হবে। নেহা চমকে ওঠে। রাফসানকে তার ভালো লাগতে শুরু করেছিল। সে ভাবতে পারেনি তার অন্ধ বান্ধবীকে সে বিয়ে করবে। নেহা মন খারাপ হতে শুরু করে। উঠে দাঁড়ায়। সে বলে, ভাইয়া একটু সাইডে আসবেন? রাফসান উঠে নেহার সাথে পাশের রুমে আসতেই জোর করে রাফসানের ঠোঁট নিজের ঠোঁটে মিশিয়ে নেয় নেহা। নিজেকে ছাড়িয়ে বলল রাফসান, আপনি এগুলো কি করছেন? কাল আপনার বান্ধবীর সাথে বিয়ে আমার। আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, আমি নীলিমাকে ভালোবাসি। ও তো একটা অন্ধ মেয়ে। ওর থেকে আমি কম সুন্দরী নই। তার থেকে বেশি সুখী রাখতে পারবো তোমাকে। আমি তাকেই ভালোবাসি। আপনাকে এখানে ডেকেছিলাম তার আপন বলতে আপনি আছেন, তাই নিজেকে ছোট করবেন না তার কাছে। বাসা থেকে বেরিয়ে আসে রাফসান। নেহা মাথা নিচু করে আছে। সোডিয়াম আলোয় সিগারেট জ্বালিয়ে হাঁটছে সে। আজ কয়েকদিন পর বের হয়েছে বাসা থেকে। হঠাৎ করে কোথা থেকে উষা তার দলবল নিয়ে হাজির রাফসানের সামনে। সামনে থেকে দুজন রাফসানের ওপর হামলা করতে পেছন থেকে ঈশা তার হাতে ছুরিটা রাফসানের পিঠে ঘায়েল করে। গুঙিয়ে ওঠে সে। রক্তের স্রোত বয়ে যাচ্ছে তার শরীরে। শুকনো শার্ট ভিজে যাচ্ছে রক্তে। ঈশার হো হো করে হেসে ওঠে, চিৎকার করে বলে, আজকের পর থেকে রাফু নামটা এই দুনিয়া থেকে মুছে যাবে। রাজ হবে শুধুই ইকবালের, আতঙ্ক শুধুই উষারের। হা হা করে হেসে ওঠা ঈশার। রাফুর সামনে দুজনকে সস্ত জোরে লাথি মেরে সরিয়ে দেয় সামনে থেকে। পেছন থেকে ঈশার রাফুর ক্ষতস্থানে জোরে আঘাত করে। সামনের দিকে এগিয়ে পেছনের দিকে ফিরে রাফসান। মাজা সোজা করে দাঁড়ায় সে। ঈশার আতকে ওঠে। রাগান্বিত চোখে তাকিয়ে পিছনে হাঁটে সে। হঠাৎ করে ঈশারের সাথে ক্যাডারগুলোর মাটিতে লুটিয়ে পড়তে থাকে একে একে। রাস্তার আড়াল থেকে বেরিয়ে আসে নিলয়। সাথে সাথে ব্ল্যাক ড্রাগন প্রফেশনাল শুটার। সবার হাতে ব্ল্যাক AWM। 600 মিটার শুটিং রেঞ্জ, প্রতি সেকেন্ডে 3 কিলোমিটার স্পিড রেঞ্জ। মেডেন বাই জাপান। রাফসান তাকিয়ে আছে নিলয়ের হাতে AWM এর দিকে। মুগ্ধ হয়ে দেখছে তাকে। মুহূর্তেই যেন ক্রাশ খেয়ে গেছে এই আম এর ওপর। ঈশার ব্ল্যাক ড্রাগনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে পেছনে ফেরে। নিলয় এসে রাফসানকে তোলে। শার্ট খুলে পিছনের ক্ষতস্থানে শার্ট দিয়ে চেপে ধরে। ডেভিড এসে সামনে দাঁড়ায় তার। রাফসান পিঠে ব্যথায় কামড় ধরে বলে, আসসালামু আলাইকুম ডেভিড ভাই। ডেভিড রাফসানের পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বলল, ওয়ালাইকুম আসসালাম রাফু। জি ভাই। দেখলি তো ইকবালের সাথে শত্রুতার সৃষ্টির নমুনা। ব্ল্যাক ড্রাগনের শতাধিক ক্যাডার পর্যন্ত মারা গিয়েছে। জানি ভাই। কি করবি এখন? ইকবালকে ভয় পাওয়ার কিছু নেই বস, তাকে শেষ করে ফেলি। আমি পারবো না রাফু। পারলে এতদিনে ইকবালের নাম নিশানা কিছুই খুঁজে পাওয়া যেত না। তাহলে ভাই আমি তাকে শেষ করে ফেলি। আমি শুধু আপনার নিষেধাজ্ঞা পালন করছি, নয়তো এমন চুনোপুটে রাফুর তেজে ঝলসে যেত। রাফু, তুই যত সহজ ভাবছিস ইকবাল ততটাই পেঁচালো। তার চেহারা কেমন তা কেউ জানে না রাফু। ইকবাল চতুর মস্তিষ্কের মানুষ। ওর সাথে খেলতে হলে ওর মতো মস্তিষ্কে ভাবতে হবে, যা আজ পর্যন্ত কেউ পারেনি আর পারবেও না। ভাই একবার বলে দেখেন। আমি তাকে মারার অনুমতিও দিতে পারবো না। কেন পারবেন না ভাই? কি সম্পর্ক ইকবালের সাথে আপনার? এগুলো বলতে পারবো না আমি রাফু। রাফসান হতাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ডেভিড বলল, আমার একটা চেহারা দরকার যাকে মানুষ চিনবে, ভয় করবে, অল্প সংখ্যক ক্রিমিনাল রেকর্ড থাকবে, এমন একটা চেহারা দরকার। রাফসান চমকে উঠে ডেভিডের ভাইয়ের কথা শুনে। সাথে নিলয়ও। ডেভিড আবারও বলল, ইন্টারপোল থেকে শুরু করে সিবিআই পিছু নিয়েছে। 17 দেশে আমার ডেট ওয়ারেন্টি জারি হয়েছে। এখন নিরাপদ নেই এখানে। রাফসান বলে উঠল, বস আমার চেহারা নিয়ে নিন। তুই রাফু, তোর চেহারা আমাকে মানাবে না। তুই একটাই জিনিস, সাধারণ কেউ লাগবে।
ততক্ষণে রাফসানের ক্ষতস্থানে হালকা রক্ত ছড়া কমেছে। দু রাস্তার মোড়ে ফার্মেসি। নিলয় বলল, রাফু ভাই, আপনার ক্ষত স্থানে ব্যান্ডেজ করা প্রয়োজন। রাফসান কথা বলল না। নিলয় তাকে ধরে ফার্মেসির দিকে নিয়ে যাচ্ছে। ডেভিডও আসছে তাদের সাথে। ব্ল্যাক ড্রাগনের ক্যাডার তাদের দূর থেকে কভার করছে। ফার্মেসির কাজ শেষ করে পেন কিলার নিয়ে বেরিয়ে আসে তারা। হাঁটতে হাঁটতে রাফসান বলল, ডেভিড ভাই, কালকে বিয়ে করতেছি আমি। নিলয় রাফসানের কথা শুনে বলে উঠল, क्या बात है भाई? কি থেকে কি হলো? মেয়েটা কে ভাই? ডেভিড নিলয়কে থামিয়ে বলল, রাফু, আমাদের লাইনে সংসার পাতার স্বপ্ন দেখা বৃথা। ভাই, আপনিই তো বললেন রাফু একটা জিনিস, নিয়মটা আমি চেঞ্জ করি। মেয়েটা কি জানে তুই গ্যাংস্টার? হ্যাঁ, কিন্তু কিন্তু কি রাফু? মেয়েটা অন্ধ। মেয়েটা সুযোগ নিচ্ছিস তুই? না ভাই, তাকে ভালোবাসি। তাহলে যা খুশি কর। ডেভিড চুপ হয়ে গেল। নিলয় বলে, ভাই, খাওয়াটা কিন্তু বেশ জমজমাট হবে। পানি আনতে হবে কিন্তু ভাই। কালকে যা খুশি করিস। ভাই, আপনার বিয়েতে আমি সব কাজ করব, বাসর থেকে শুরু করে সাজানো গোছানো সব। আচ্ছা, করিস। ডেভিড চলে যায় তার গোপন ক্যাম্পাসে। নিলয় রাফসান দুজনই একসাথে বাজারে ঢুকে কিছু কেনাকাটা করে বিয়ের জন্য। ততক্ষণে গভীর রাত হয়নি। নিলয় রাফসান দুজনই নীলিমার বাসায় আসে। নীলিমা বসে আছে বিছানায়, নেহা তার পাশেই। রাফসানের উপস্থিতি টের পেয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় নীলিমা। রাফসান এসে তার পাশে দাঁড়িয়ে হাত ধরে। নীলিমা বলে, রাফসান ভাইয়া, শুধু রাফসান বলো। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। আপনি নেহাকে বিয়ে করুন, সে আপনাকে সুখে রাখবে। আমি তো অন্ধ, আমি আপনাকে সুখে রাখতে পারবো না। শুধু শুধু আফসোস করবেন শেষে। কথাটা বলেই চুপ হয়ে যায় নীলিমা। রাফসান নেহার দিকে তাকিয়ে নীলিমার গালে সজোরে একটা থাপ্পড় দেয়। বুকের মধ্যে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নীলিমাকে। আমি তোকে ভালোবাসি। তোর সাহস হয় কিভাবে অন্য মেয়ের সাথে বিয়ে করার কথা বলতে? তোকে তো আমি মেরে ফেলবো, শুধু বিয়েটা হয়ে যাক। নীলিমা রাফসানের বুকে মাথা রাখে পরম সুখে। শক্ত করে জড়িয়ে ধরে রাফসান। নীলিমা বলে, আপনি তো সেটাই পারবেন। কি জোরে থাপ্পড় মারলেন, গালটা পুরো পুড়ে যাচ্ছে। কোথায় দেখি? রাফসান নীলিমার গালটা তার চোখের সামনে। হাতের 5টা আঙুলের ছাপ বসে গেছে তার গালে। হালকা করে তার আঙুল দিয়ে গালটা ছুঁয়ে দেয়। সরি। নীলিমা অভিমান করেছে। নেহা তার মোবাইল রাফসানের নীলিমার গভীর ভালোবাসার ছবি ক্যামেরা বন্দি করে নেয়। রাত গভীর হয়েছে। নেহাকে বাসায় রেখে আসে নিলয়। রাফসানের সাথে নীলিমা তার রুমেই আছে। নীলিমা বিছানায় শুয়ে আছে, রাফসান ফ্লোরে ঘুমোইছে। নিলয় তার বাসার ছাদে এক কোণে বালিশ পেতে শুয়ে আছে। রাত পেরিয়ে সকাল। বাকি সব বিয়ে বাড়ির মতো তাদেরও ঘরটা সাজানো হয়নি। সামান্য ফুল দিয়ে সাজানো হয় রাফসানের বাসর। হোটেল থেকে 2জন শেফ ডেকে এনে বাসায় রান্না করায় তারা। ডেভিড আসে সন্ধ্যা রাতে। নীলিমার বান্ধবীও আসে কয়েকজন। খাওয়া দাওয়া করে সবাই বের হয়ে যায়। রাত তখন একটু গভীর। নিলয় মদ খেয়ে রাফসানের বাসর ঘরের সামনে শুয়ে আছে। রাফসান তখন কেবল দুধের গ্লাসে হাত নিয়ে নীলিমার পাশে বসে। টেবিলের ওপর গ্লাসটা রেখে নীলিমার হাতটা শক্ত করে ধরে সে। ঠিক সেই মুহূর্তেই ইলেকট্রিসিটি চলে যায়। অন্ধকার হয়ে যায় সমস্ত রুম। বাড়িতে অনেক মানুষের বুটের শব্দ। জানালার ওপাশে বিল্ডিংয়ে ইলেকট্রিসিটি আছে। রাফসান বুঝে যায় এটা চক্রান্ত, কিন্তু এটা কিভাবে সম্ভব? তার এই ঠিকানায় কেউ জানে না। ফোনটা হাতে নিয়ে টর্চ অন করার পরেই হাতে স্পর্শে ফ্ল্যাশ মিডিয়া ঢুকে যায় সে। সামনের প্রথমের ছবিটা রাফসান আর নীলিমার ছবি। শুরুতেই বড় করে ক্যাপশন দেওয়া, একজন খুনির সাথে একটা অন্ধ মেয়ের বিয়ে। তারপর নিচে সেই দিকে রাতের আহসানের খুনের বর্ণনা। কাজটা নেহা করেছে। ক্রমশ ভাইরাল সে ছবি। সেখান থেকেই ইকবালের কাছে পৌঁছে যায় রাফসানের লোকেশন। কুট করে একটা শব্দ হয়। রাফসানের হাতে মোবাইলটা বুলেটের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নীলিমা ভয়ে রাফসানকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তেই সম্পূর্ণ রুম আলোকিত হয়ে ওঠে। রাফসান তাকিয়ে আছে রুমের চারদিকে। দরজার সামনে ঝুলছে নিলয়ের মৃতদেহ। উলঙ্গ শরীরে ক্ষতবিক্ষত সে চিহ্ন। একটা বুলেট ফুটো করেছে তার কপালে। ইকবালের সাথে 30 জনের একটা টিম, সবার হাতে AWM 9mm। রাফসান চাইলেও এখন নিজের শক্তি ব্যবহার করতে পারবে না। অস্ত্র হাতে সবাই রাজা। ঈশ্বরকে রাফসান আগেই দেখেছে।
ঈশারের পাশ থেকে ইকবাল বের হয়ে রাফসানের বুক বরাবর লাথি মেরে ফেলে দেয় খাটের থেকে। নীলিমা চিৎকার করে সাজানো ফুলগুলো টেনে ছিঁড়ে ফেলে ঈশার। রাফসানের হাত পা বেঁধে নীলিমার কপালে পিস্তল ঠেকায় ঈশার। ইকবাল রাফসানের ঠোঁট বরাবর সজোরে লাথি মারে। থুতনি ফেটে গড়গড় করে রক্ত ঝরছে। ইকবালের পাশ থেকে বেরিয়ে আসে ব্ল্যাক ড্রাগনের দুজন কন্ট্রোলার, রফিক আর আশিক। রাফসান তাকায় তাদের দিকে। ফাটা ঠোঁটে রাফসান বলে, বিশ্বাসঘাতক। ইকবাল রাফসানের গাল দুটো আঙুলের চাপে নিয়ে মুখ বরাবর ঘুষি মেরে বলে, তোকে আমি জীবিত রাখবো রাফু। কাছের মানুষগুলো মৃত্যুর যন্ত্রণা তিল তিল করে অনুভব করবি রাফু। অল্প অল্প করে কষ্ট দিয়ে মারবো তোকে রাফু। তুই আমার কলিজায় হাত রেখেছিস। বলে রাফুর হাতটা মুচড়ে ফেলে ইকবাল। চোখের সামনে রাফসানের এমন অত্যাচার নীলিমা দেখতে পারছে না। চিৎকার করতে থাকে সে। ঈশারের এক বুলেট নীলিমার কণ্ঠে ফুল স্টপ হয়ে যায়। চিৎকার করে ওঠে রাফসান। সবকিছু ঠেলে নীলিমার কাছে এগোতে চাচ্ছে সে, কিন্তু ইকবালের হাতে AWM দিয়ে রাফসানের মাথায় আঘাতে তা পারেনি। লুটিয়ে পড়ে ফ্লোরে। জ্ঞান হারায় সে। মৃত্যু হয়নি তার। সকালবেলা ডেভিড উদ্ধার করে রাফসানকে। শনাক্ত করে দুটো লাশ, নীলিমা আর নিলয়ের। হঠাৎ করে গাড়ি থামিয়ে ফেলে নিলয়। রাফসানের চোখে জল ছলছল করছে। পেছনে বসে শান্তা কান্না করছে। তানিম বলে উঠল, নিলয় যদি মৃত্যু হয় তাহলে তোর সাথে এই নিলয়কে? আর ডেভিড কোথায় গেল? এই নিলয় নয়, ও ডেভিড। তানিম মোটেও চমকায়নি। সে ধারণা করেছিল এমন কিছুই। তানিম নিলয়ের ছদ্মনাম ডেভিডকে বলে, বস, আপনি ইকবালকে মারার পারমিশন দিচ্ছেন না কেন? রাফসান হাহা করে হেসে ফেলে। ডেভিড বুঝতে পারে রাফসানের এই হাসির রহস্য। মুখ ফেটে না বললেও রাফু তেজ ইকবালের মৃত্যুর কারণ হবে এই হাসি। নিলয় সেটা পাশে বসে ঠিকই বুঝতে পারছে। এ জগতে কেউ ডেভিডের মৃত্যু। নিলয় বেঁচে আছে। বেঁচে থাকুক। নিলয় তানিমের প্রশ্নের জবাবে বলে, ইকবালকে ছোট থাকতেই আমি ট্রেনিং দিয়ে বড় করেছি। সে যখন যুবক ছিল সে অবস্থায় আমার দুটো কিডনি নষ্ট হয়ে যায় কোকেনের ক্ষতিকর প্রভাবের কারণে। তখন ইকবাল আমার জন্য দুটো কিডনির ব্যবস্থা করে, আমার বিশ্বাস অর্জনের জন্য। সত্যি আমি তাকে নিজের মতো বিশ্বাস করে ফেলেছিলাম। পরে জানতে পারি আমাকে দেওয়া দুটো কিডনি তার বাবা ছিল। নিজে তার বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। পরে কিডনি ট্রান্সপোর্ট করে আমার শরীরে। ডাক্তারের গলায় ছুরি রেখে অপারেশনের ব্যবস্থা করে ইকবাল। তাই তাকে মারার অনুমতি দেয়নি আমি কখনোই না। আমার থেকে যদি ও মিরর প্রজেক্ট আর হান্টিং প্রজেক্ট ছিনিয়ে নিয়ে বিশ্বাসঘাতকতা করছে সেদিনও কিছু বলিনি, বাচ্চা ভেবে। তানিম রাফসান দুজনেই তার কথাগুলো মন দিয়ে শুনছে। তানিম রাফসানকে বলল, রাফু, তুই কি কিছু করবি না তোর ভালোবাসার মানুষটাকে খুন করার অপরাধে? সবচেয়ে কাছের বন্ধু নিলয়ের খুনের প্রতিশোধ, কিংবা নেহার এমন ঘৃণার কাজের জন্য? নেহার কি কিছুই প্রাপ্য নয়? রাফসান তানিমের কথা শুনে শুধুই হেসে যাচ্ছে। নিলয় আতঙ্কে কেঁপে উঠেছে। রাফসানের এই হাসির ধারণার কোনো হাসি নয়। ও হাসছে তার মানে খুবই তাড়াতাড়ি কারো কান্না আসছে। রাফসান হাসছে তার এর মানে এই নয় যে রাফসান খুশি। সে বেদনায় হাসছে। এই হাসির অর্থ তানিম খুঁজে পায় না। শান্ত নিজের চোখ মুছে বলল, রাফু ভাইয়া, আপনি এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবেন। একজন অন্ধ মেয়েকেও তারাও ছাড়েনি। তাদের বেঁচে থাকার অধিকার নেই। আমি আপনার ছোট বোন হিসেবে বলছি ভাইয়া, তাদের বেঁচে থাকতে দিবেন না আপনি। রাফসান বরাবরের মতোই হেসে যাচ্ছে। চোখের কোণে জল জমেছে। পাশ থেকে নিলয় বলল, তোর সাহায্যের জন্য কি মাসুদকে ডেকে পাঠাবো? রাফসান নিলয়ের দিকে তাকিয়ে বলে, না, দরকার পড়বে না তার। আমার প্রতিশোধ আমি নিতে পারবো। তোর এই বিষয়ে জড়ানোর দরকার নাই। তুই তোর বিজনেসে মনোযোগ দে। বাংলাদেশ ছাড়বি কবে সেটা বল। নিলয়ের চেহারার পেছনে যে ডেভিড আছে সেটা রাফসান ভুলে গেছে। তাকে এখন তুই বলে সম্বোধন করে। ডেভিডের চেহারার সাথে তার সম্মানও মুছে গেছে। এখন যেই চেহারায় ডেভিড বাস করে সেটা রাফসানের বেস্ট ফ্রেন্ডের। নিলয়কে কখনোই ভাব বলবে না। রাফসান এটা ডেভিড ভালো করেই মস্তিষ্কে গেঁথে নিয়েছে। গাড়ি চলছে তার গতিতে। গ্লাস নামিয়ে সিগারেটে আগুন জ্বালিয়ে টানছে রাফু। একসাথে দুটো সিগারেটের টান মেরে রাফসান বলল,